আমাদের আজকের গল্প সংসার ও স্বপ্ন। কলমে ছবি ব্যানার্জি। সকালে মৈনাকের হাতে চায়ের কাপটা দিয়ে অমৃতা বলল, আজ তোমাকে একটা সুখবর দেব। মৈনাক বলল, শুধু খবর নয়, একেবারে সুখবর। তো বলো শুনি, তোমার সুখবরটা কি? আসলে খবরটা আগেই জানাতাম, কিন্তু কনফার্ম না হয়ে জানাতে চাইছিলাম না। একেবারে ডাক্তারের সঙ্গে কনসাল্টও করে এসেছি। এত ভূমিকা না করে আসল খবরটা বলো। অমৃতা বলল, আমি কনসিভ করেছি। মৈনাক বলল, মানেটা কি? তুমি কি সাত সকালে আমার সঙ্গে রসিকতা করতে এসেছো? তোমার কি এটাকে রসিকতা বলে মনে হয়? মৌ তো এখন একটু বড় হয়ে গেছে, আর একটা বাচ্চা হলে ক্ষতি কি? আমি তো ভাবলাম তুমি খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাবে। মৈনাক বলল, তুমি কোন আক্কেলে এমন হঠকারী কাজটা করলে? তোমার সাবধান হওয়া উচিত ছিল না? আমার বাবা মা না থাকলে মৌ তো কুকুর বেড়ালের মতো মানুষ হতো। অমৃতা বলল, তুমি এমন রিয়াক্ট করছো কেন? মৌ তো বাবা মারও নাতনি। ওনারা শুধু মৌকে আদর ভালোবাসায় দিয়েছেন। 1 বছর আগে পর্যন্ত ওর জন্য আয়াও ছিল। একটা হোল টাইমার সহায়িকা আছে। বাচ্চার পিছনে যা যা কাজ আয়া করেছে। হ্যাঁ, মৌ দাদু ঠাম্মির সান্নিধ্যে থেকেছে, এটাও অনেকে পায় না। এটার বেলায়ও আয়া থাকবে। দেখো, আর একটা ছেলে বা মেয়ে হলে মৌ আনন্দে থাকবে। আমাদের যখন দুটো বাচ্চাকে ঠিক মতো মানুষ করার মতো আর্থিক ক্ষমতা আছে, তখন এত আপত্তি করছো কেন? মৈনাক বলল, ঠিক আছে, আমি তোমার কথা মানব, কিন্তু কলেজের চাকরিটা তোমাকে ছাড়তে হবে। আমার একার রোজগারে দুটো বাচ্চা মানুষ করার ক্ষমতা আছে। অমৃতা বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই চাকরিটার পিছনে আমার কত লেখাপড়া, পরিশ্রম আর ধৈর্য ছিল, সে ধারণা তোমার আছে? বাবা মা রান্নার মাসির হাতে খেতে পারবেন না বলে আমাকে সেই ভোর থেকে উঠে রান্না জলখাবার সেরে কলেজ করতে হয়। আমি তো এই নিয়ে কখনো অভিযোগ বা ক্ষোভ প্রকাশ করিনি। এত কষ্ট করার তো দরকার ছিল না। আমার বাবা মা, আমি কেউ চাইনি তুমি চাকরি করো। আমি একটা এডুকেটেড মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম। চাকরিটা তো তুমি সবার অমতে বিয়ের পর পেয়েছিলে। চাকরিটা আমার নিজের পরিশ্রম আর মেধা দিয়ে অর্জন করেছিলাম। বিয়ের আগে তুমি তো একবারও বলনি তুমি মেয়েদের চাকরি করা পছন্দ করো না। করলে কি করতে? বিয়েটা করতাম না। আমার জীবনের ফার্স্ট চয়েস ছিল স্বাবলম্বী হওয়া। কেন, তোমার অফিসে কোনো মহিলা কলিগ নেই? মৈনাক বলল, আমি শুধু আমার সংসার আর সুবিধা অসুবিধার কথাই ভাববো। যারা চাকরি করে তাদের চাকরির প্রয়োজন আছে, তাই করে। আমাদের তো প্রয়োজন নেই। আমার বয়স্ক বাবা মাকে দেখাশোনা করা তোমার কর্তব্য নয়? আমি তো সেটা অস্বীকার করছি না, আর সেটা আমার একার কর্তব্য। চাকরির পর আমার সাধ্য মতো তাদের দেখাশোনা করি। ঠিক আছে, চাকরিটা যখন ছাড়বেই না, তাহলে বাচ্চাটা অ্যাবর্শন করে নাও। কেন এমন নিষ্ঠুরের মতো কথা বলছো? দেখো, দ্বিতীয়বার কনসিভ করতে আমিও চাইনি, কিন্তু অসাবধানতা বশত যখন বাচ্চাটা চলেই এসেছে, তখন পৃথিবীর আলো দেখার আগেই তাকে মেরে ফেলবো? এই বাচ্চা তো তোমার আমার ভালোবাসারই ফসল। আমি সব দিক বজায় রেখেই চাকরিটা করব। ছেলে বৌমার কথা কাটাকাটির মধ্যে মৈনাকের মা অনুপমা দেবী বেরিয়ে এসে বললেন, সাত সকালে তোরা কি শুরু করেছিস বলতো? মৈনাক বলল, মা, তোমার বৌমা আবার সন্তান সম্ভবা, তাই আমি ওকে চাকরিটা ছাড়তে বলছিলাম। অনুপমা দেবী বললেন, তুই ঠিকই তো বলেছিস। ঘরে বাচ্চা আসবে, সেটা তো আনন্দের খবর। একটা নাতি হোক, এটা আমিও চাইছিলাম। কিন্তু এই বয়সে দুটো বাচ্চার ধকল কি আমাকে নিতে হবে? বউ তো সারাদিনের নামে কাঁধে ব্যাগ ঝুলিয়ে সেজেগুজে বেরিয়ে যাবে। আমি তো বরাবর বলেছিলাম ওর চাকরি করার দরকার নেই। আমাদের টাকা পয়সার অভাব তো কিছু নেই। তোর বাবাও মোটা টাকা পেনশন পায়, কিন্তু মেয়ে যা জেদি, ও কারোর কথা শোনার পাচ্ছেই নয়। কি দেখে যে বিয়ে করলি কে জানে? মেয়ে মানুষের এত জেদ কি ভালো? অমৃতা বলল, মা, আপনার নাতি হবে না নাতনি হবে, সেটা তো আপনি বা আমি কেউ জানি না। তার সঙ্গে আমার চাকরির কি সম্পর্ক? অনুপমা বললেন, তোমার লেকচারটা তোমার কলেজেই দিও বাছা। আর তোকেও বলি মনু, ও মেয়ে যে কারোর কথা শোনার মেয়ে নয়, সেটা জানতিস না? বিয়ের পর তো ভেজা বেড়ালটি ছিল, চাকরি পাওয়ার পর থেকে তার আসল রূপ বেরিয়ে পড়েছে। তুমি এখনও হাঁ করে বসে না থেকে আর একবার চা করে রান্নার জলখাবার কি হবে দেখো। সপ্তাহে 2 দিন তো একটু ভালো মন্দ খাওয়া জোটে, আর সব দিন তো ঝড়ের বেগে দায় সারা রান্না করে কলেজে ছোট। অমৃতা বলল, মা, আপনার ছেলেকে বলুন এবার একটা রান্নার মাসি দেখুক। ডাক্তারবাবু আমাকে ভারী কাজ করতে নিষেধ করেছেন। অনুপমা দেবী বললেন,
তোমার চাকরিটা বুঝি ভারী কাজ নয়? 1 ঘন্টা ভিড়ভাস ঠেঙিয়ে কলেজে যাওয়া বুঝি হালকা কাজ? মা, 3 মাস আমি ক্যাব বুক করে কলেজ যাব। ডাক্তারবাবু আমাকে বেড রেস্ট নিতে বলেননি, টুকটাক হালকা কাজ করতে বলেছেন, আর কলেজ যেতেও নিষেধ করেননি। অনুপমা দেবী বললেন, তাহলে তো সোনায় সোহাগা। আগে তোমার 8 ঘন্টা সাজতে সময় লাগতো, এরপর 2 ঘন্টা সাজগোজের সময় পাবে, তারপর গায়ে হাওয়া লাগিয়ে ট্যাক্সি করে কলেজ যাবে। এখন থেকে কতদিন যে রান্নার মাসির অখাদ্য রান্না খেতে হবে কে জানে। অমৃতা বলল, মা, রবিবার দিনটা না হয় আমি রান্নাটা করব, আর রান্নার বাইরেও আমাকে অনেক কাজ সামলে তবে যেতে হয়। মৌকে স্কুলের জন্য তৈরি করে খাওয়াতেই আমার অনেকটা সময় চলে যায়। তবু তুমি চাকরিটা ছাড়বে না? অমৃতা বলল, মা, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, সংসারে স্বামী স্ত্রী রোজগার করলে ভবিষ্যৎ অনেক নিরাপদ থাকে। 2টো বাচ্চার উচ্চশিক্ষার জন্য টাকার দরকার। অনুপমা দেবী বললেন, তোমার রোজগারের টাকা 1 পয়সা এখনো পর্যন্ত এ সংসারে নেওয়া হয় না। তোমার শ্বশুরের পেনশন আর ছেলের রোজগারে সংসার স্বচ্ছন্দে চলে গিয়েও অনেক উদ্বৃত্ত থাকবে। আমার 2টো নাতি নাতনির উচ্চশিক্ষার জন্য যা থাকবে তাতে কোনো ঘাটতিও পড়বে না। আমাদের কথা না হয় বাদ দাও, যেখানে তোমার স্বামী চাকরি করা পছন্দ করছে না সেখানে তার পছন্দ অপছন্দের গুরুত্ব তোমার কাছে কিছু নয়। অমৃতা বলল, মা, আমি শুধু মৈনাক কেন, আপনাদের সবার পছন্দ অপছন্দের গুরুত্ব দিই, তাহলে আমিও তো আশা করব আপনারাও আমার পছন্দ অপছন্দের গুরুত্ব দেবেন। এই চাকরিটা আমার আত্মসম্মান, পায়ের তলা শক্ত মাটি, আমার মাথা উঁচু করে চলার রাস্তা। নির্দিষ্ট সময় অমৃতা একটা পুত্র সন্তান প্রসব করল। নাতির মুখ দেখে শ্বশুর শাশুড়ি উচ্ছ্বসিত। অমৃতা জানে তার মেয়ে হলে তাদের এই উচ্ছ্বাসটা থাকতো না, সৌজন্যবশত হয়তো মেনে নিত। মৈনাক একবার দায়সারা করে নার্সিংহোমে এসেছিল। বাড়ি ফেরার পর অনুপমা দেবী উলুধ্বনি আর শঙ্খ বাজিয়ে এক মুখ হাসি নিয়ে নাতিকে বরণ করলেন। শ্বশুরমশাই বললেন, একবারই বাপকা বেটা হয়েছে। শাশুড়িমা বললেন, আমার বংশের উত্তরাধিকার। চেয়ে দেখো, একেবারে মনুর মুখটা কেটে বসানো। অমৃতা মনে মনে হাসল। সদ্যজাত সব বাচ্চার মুখ তার কাছে তো একই মনে হয়। এনারা কি অন্তর্দৃষ্টি দিয়ে তাদের ছেলের সঙ্গে এত মিল খুঁজে পেলেন? মৌ নাকি তার বাবার মতো চেহারা পেয়েছে। তাহলে তার ভূমিকাটা কি? শুধু জন্ম দেওয়া? তার চেহারার ছিটে ফোটাও কি 2 ছেলে মেয়ে কেউ পায়নি? যাগ্গে যে যাতে সন্তুষ্ট থাকে। নার্সিংহোমে থাকার সময় মৈনাক আয়ের ব্যবস্থা করেছিল। অমৃতা মনে মনে মৈনাকের দূরদর্শিতার প্রশংসা করল। নিশ্চয়ই ছেলের মুখ দেখে তার সব বিরক্তি উধাও হয়ে গেছে। সন্ধ্যের পর মৈনাক ফিরতেই অনুপমা দেবী বললেন, মনু, একবার ছেলেটাকে ভালো করে দেখ, আমাদের কেমন রাজপুত্রের মতো নাতি হয়েছে। অমৃতা বলল, মা, আপনি তো নাতনির নাম মহুয়া রেখেছেন, আমি আপনার নাতির নাম মন্দার রাখলাম। শাশুড়ি মা বললেন, আমি বাবু ওকে গোপাল বলেই ডাকবো। গোপালের নিত্য পুজো করে আমাদের ঘরে ঠাকুর জ্যান্ত গোপালকেই পাঠিয়েছে। অমৃতা হেসে বলল, তাই হবে মা, আমিও আপনার নাতিকে গোপু বলেই ডাকবো। অনুপমা দেবী বললেন, একটা কথা বলি বৌমা, এই সোনাচ্চার ছেলেকে ফেলে তোমার চাকরি করতে ইচ্ছে করবে? ছেলেকে বুকে রেখে মানুষ করলে তবেই তো মায়ের ওপর টান হবে। মা, আমার মৌ তো আমার সোনাচ্চাঁদ মেয়ে, ওরাও বড় হয়ে একদিন চাকরি করে প্রতিষ্ঠিত হবে, ওদেরও সন্তান হবে, তখন চাকরির জন্য আপনার নাতনি নাতবউকে বাইরে বেরোতে হবে। আমার ছেলে মেয়ের জন্য তবু তো দাদু ঠাম্মি আছে, ওদের হয়তো সেটাও থাকবে না, তাই বলে কি মায়ের ওপর টান ভালোবাসা থাকবে না? মৈনাক বলল, মা, বৃথা কথা খরচ করছো, লেকচার দেওয়াটাই ওর কাজ। অমৃতা বলল, মোটেই লেকচার দিচ্ছি না, আমি শুধু মাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছি। অমৃতা কলেজে যোগ দেওয়ার দিন আরও একবার ছোটোখাটো অশান্তি হয়ে গেল। শাশুড়ি মা বললেন, শোনো বৌমা, সবার কথা অগ্রাহ্য করে তুমি যখন চাকরিটা করবেই ঠিক করেছো, তখন আমিও একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, তোমার মেয়েকে আমি আর বকবক করে খাওয়াতে পারবো না। শর্মিলা বলল, মৌয়ের 6 বছর বয়স হতে চলল, আপনি তো অনেক দিন করলেন, ওকে এবার স্বাবলম্বী হতে হবে। ও এবার থেকে নিজে খাবে, নিজে স্নান করবে, শুধু কমলা দিয়ে একটু সহায়তা করবে। তোমার মতো এমন নির্দয় মাই এমন কথা বলতে পারে? ছেলে মেয়েকে জন্ম দিয়েই তুমি খালাস, এখন তো ঘর সংসারের কোনো কাজও করতে হচ্ছে না, পটের বিবি সেজে চাকরি করাটাই তোমার প্রধান কাজ। অমৃতা বলল, মা, আপনার আর বাবার ওষুধের প্রেসক্রিপশনটা দিন, আমি আসার পথে নিয়ে আসব। অনুপমা বলল, থাক মা, ওটুকু দয়া তোমার না দেখালেও চলবে,
মেডিসিনের দোকানে মনু বলে রেখেছে, ওখানে ফোন করলেই ওরা ওষুধ বাড়িতে দিয়ে যায়। রাতে শোবার সময় মৈনাক বলল, এ কি, ওকে এখানে আনলে কেন? আয়ামাসি কি করছে? শর্মিলা বলল, আজ আয়ামাসি ছুটি নিয়েছে, কিন্তু মা বলেছেন রাতের আয়ামাসিকে রাখার আর দরকার নেই। আসলে আমি এখন বড্ড গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই বলে মা এই ব্যবস্থা করেছেন। মানে রাতে গোপুর পুরো দায়িত্ব এখন থেকে আমাকেই নিতে হবে। আমার অসুবিধা হবে না। তাছাড়া আয়ামাসি থাকলেও গোপু কি সারা রাত মা ছাড়া থাকবে? আমার একটু অসুবিধা হবে না। না না, অন্তত পুরো 1 বছর আয়ামাসি থাকবে বলেই অমৃতাকে কাছে টানল। ওদের আদর ভালোবাসার মধ্যেই গোপু তারস্বরে কেঁদে উঠল। মৈনাক বিরক্ত হয়ে বলল, ডিসগাস্টিং, ওর কান্না থামাও। অমৃতা হেসে বলল, গোপুটা মনে হয় তোমার চেহারার সঙ্গে তোমার স্বভাবটাও পেয়েছে। তুমিও মনে হয় মাকে এভাবেই জ্বালাতে। মৌ তো জন্মের পর থেকে ভীষণই শান্ত, তার কান্নাকাটির আওয়াজ শোনাই যেত না। রাত দুপুরে তোমার ন্যাকা কথাগুলো থামাও, কাল থেকে আয়ামাসিকে আসতে বলবে। এই বয়সে তোমার আবেগ রোম্যান্স সব হাওয়া। আমার ওপর টানটা এখন শূন্যতে, যাতে মনোযোগ এখন তোমার 2 বাচ্চার ওপর। না, ভুল বললাম, মায়ের দায়িত্ব তো সেই কবে থেকেই আমার বাবা মা নিয়েছে। অমৃতা বলল, ও মা, তুমি তো ভারী হিংসুটে। আর মেয়েকে তো তুমি জোর করেই মা বাবার ঘরে পাঠিয়ে দিয়েছিলে। আচ্ছা, বিয়ের আগে বা পরে সেই রোম্যান্সটা কি বাচ্চা হয়ে যাওয়ার পর থাকে? একটু তো ভাটা পড়েই গো। এখন থেকে তুমি 2 বাচ্চার বাবা। এখন আমাদের জীবনটা সন্তানদের ঘিরেই আবর্তিত হবে। তার মধ্যেই আমাদের ভালোবাসা থাকবে, শারীরিক সম্পর্ক থাকবে। এই ঘুমিয়ে গেলে? আচ্ছা ঠিক আছে, রাতে আয়ামাসি না হয় আরও কিছুদিন পর থাকবে, কিন্তু আমি মাকে রাতে রায়া রাখার কথা বলতে পারবো না। উনি এমনিতেই আমার ওপর সবসময় রেগে থাকেন। পরদিন সকালে উঠতেই অনুপমা দেবী বললেন, কাল রাতে গপু এত কাঁদছিল কেন? মনুর তো ঘুমের 12টা বাজছে। ওকে অফিসে অনেক হাট পরিশ্রম করতে হয়, ওর ঘুম দরকার। তোমার মতো যে আরামের চাকরি ওর নয়। আজ থেকে তুমি গপুকে নিয়ে আলাদা ঘরে ঘুমাবে। অমৃতা বলল, গপু মনে হয় সারাদিন ঘুমায় বলে রাতে ঘুমোতে চায় না। কিন্তু এই ব্যবস্থায় কি আপনার ছেলে রাজি হবে? তাকে তো তুমি ভারী মেনে বসে আছো। অমৃতা বলল, মা, গপু তো আমাদের দুজনের সন্তান, তার দায়িত্ব আমাদের দুজনের ভাগ করে নেওয়া উচিত নয় কি? ওই বয়সে বাচ্চার সব বাবা মায়েদের এরকম কষ্ট সহ্য করতে হয়। অনুপমা বললেন, দেখো বৌমা, তোমার কাছে এই বয়সে তুমি আমাকে উচিত অনুচিতে শিক্ষা দিতে এসো না। ওসব লেকচার তুমি বরং তোমার ছাত্রছাত্রীদের দিও। চিরকাল মারাই বাচ্চাদের মানুষ করে, বাবা তাদের শিক্ষা ভরণ পোষণের দায়িত্ব নেয়। অমৃতা বলল, মা, আপনার ছেলে বলছিল রাতের আয়ামাসি আরও কিছুদিন থাকুক। শুধু শুধু আমার ছেলের নাম দিচ্ছ কেন? তুমি কি বাচ্চার ধকল নিতে বিরক্ত হচ্ছ? বাচ্চার মা হবে আর বাচ্চার ধকল নেওয়ার বেলা আয়ামাসি? না মা, আমার অসুবিধা হবে না, অসুবিধাটা আপনার ছেলের হচ্ছে। রাতে গপুকে ঘুম পাড়িয়ে চারিদিকে বালিশের ব্যারিকেডে রেখে অমৃতা মৈনাকের ঘরে এসে বলল, খাটে গপুকে একলা রেখে আসা নিরাপদ নয়, এমনিতেই বড্ড ছটফটে ছেলে। মৈনাক বলল, তুমি কি ডিউটি পালন করতে এলে নাকি দয়া দেখাতে এলে? সংসারের 5টা কাজের মতো এটাও কি তোমার একটা কাজ? অমৃতা বলল, আহা, তুমি এত রাগ করছো কেন? সকালে মায়ের কথাগুলো তুমিও তো শুনলে, তখন তো প্রতিবাদ করতে পারতে। এই নিয়ে প্রতিবাদ করলে ব্যাপারটা দৃষ্টিকটু হতো। কেন হতো? স্বামী স্ত্রী এক ঘরে থাকাটা কি করে দৃষ্টিকটু হয়? তোমার যত হম্বিতম্বি আমার ওপর, মাকে কিছু বলার সাহস নেই। বললাম তো, এটা নিয়ে কিছু বলা যায় না। মানলাম, কিন্তু রাতে আর রাখার মতো কথা তো বলতে পারতে। মৈনাক বলল, আমি অশান্তি এড়িয়ে চলি। আমি কি গপুকে নিয়ে এখানে আসবো? ও তো গোটা রাত কাটবে না। মৈনাক বলল, থাক, আমিও ও ঘরে যাচ্ছি। মধ্যরাতে গপুর কান্নাকাটিতে মৈনাকের ঘুম ভেঙে গেল। অমৃতা পাশ ফিরে ছেলেকে ব্রেস্ট ফিট করিয়ে ছেলেকে ঠান্ডা করলো। প্রচণ্ড বিরক্ত নিয়ে মৈনাস পাশ ফিরে ঘুমালো। এভাবেই অমৃতার সংসার টকঝাল মিষ্টিতে চলতে লাগলো। তার মধ্যেই কলেজ যাওয়ার সময় শাশুড়ি মার তির্যক মন্তব্য, শ্বশুরমশাইয়ের বেজার মুখ, সবটা নিয়েই ছেলে মেয়ে বড় হচ্ছে। অমৃতা শ্বশুর শাশুড়ির বিরক্তি, বরের অবুঝ পায়না, সবটাই ম্যানেজ করছিল, কিন্তু তাকে ভাবিয়ে তুলল মৌয়ের আচরণটা। এখন তাকে কাছে টেনে আদর করতে গেলে সে ছিটকে সরে গিয়ে বলে, তুমি পচা মা, বাজে মা, তোমার আদর আমার চাই না। অমৃতা মেয়েকে জোর করে কাছে টেনে বলল, কেন রে সোনা, আমি ভাইকে বেশি আদর করি বলে বলছিস? ভাইটা তো তোরই, সে যে এখন অনেক ছোট সোনা। মৌ ঘাড় বেঁকিয়ে বলল, তুমি আমাদের ফেলে চাকরি করতে কেন যাও? ঠাম্মি বলেছে তুমি আমাদের ভালোবাসো না। মাম্মাম, চাকরি করা কি খারাপ?
তুমিও তো লেখাপড়া শিখে চাকরি করবে, তুমিও একদিন মা হবে, তখন কি তুমি পরিশ্রম করে পাওয়া চাকরিটাকে ছেড়ে দেবে? আর কখনো এসব কথা বলবে না। অমৃতা কোনোদিনই নারীবাদী ছিল না। মৈনাককে ভালোবেসে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিল। সৌভিক অবুজের মতো রাগ অভিমান করলেও স্বামী হিসাবে কর্তব্যপরায়ণ। ছেলে মেয়ের প্রতি হামলে পড়া আদর না থাকলেও তাদের সুখ সুবিধার প্রতি তার তীক্ষ্ণ নজর। শ্বশুরমশাই শাশুড়ি মা পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী বলে অমৃতা তাদের কথা গায়ে মাখে না। খুব ছোটবেলায় অমৃতার মা মারা গিয়েছিল। এক দাদা বর্তমানে আমেরিকায় ও দেশের মেয়েকে বিয়ে করে প্রতিষ্ঠিত। বাবার মৃত্যুর পর দাদা তার মতামত নিয়েই বাড়িটা বিক্রি করে সমান অর্ধেক টাকা তাকে দিয়েছে। এখন তার সঙ্গে যোগাযোগও খুব ক্ষীণ। কিন্তু আজ নিজের আত্মজার কাছে সে কি শুনল? নিজের মা ছিল না বলে শাশুড়ি মাকে মায়ের জায়গায় বসিয়েছিল। শাশুড়ি মা এবং শ্বশুরমশাইকে চাকরিটা ছাড়া সব কিছুতেই মান্যতা দিয়ে এসেছে। মৈনাক কখনো এক গ্লাস জল গড়িয়ে খেতে পারে না বলেও তার কোনো অভিযোগ ছিল না। সে তো ঘর বার দুটোকে ব্যালেন্স করে সামনে চলছে। শাশুড়ি মা কি সচেতনভাবেই মেয়েটাকে তার বিরুদ্ধে স্লো পয়জন করে তার শিশু মনকে মায়ের বিরুদ্ধে বিষিয়ে দিচ্ছেন? মৈনাককে বললে সে হয়তো বলবে চাকরিটা ছেড়ে দিলেই তো সব ল্যাটা মিটে যায়। সবসময় এনার্জিতে ভরপুর হাসি খুশি অমৃতার আজ প্রথম মনটা বিষণ্ণ হলো। এটা নিয়ে ভবিষ্যতে মেয়ের মনে কতটা প্রভাব পড়বে সে জানে না। এবার থেকে রাতে মৌকে কি সে কাছে নিয়ে ঘুমোবে? মৌকে সে কথা বলতে সে পরিষ্কার বলল দাদু ঠাম্মির কাছে না ঘুমালে তার ঘুম আসবে না। গপুটা তার খুব ন্যাওটা। তার শাশুড়ি মার বংশধরটি তার দাদু ঠাম্মির কাছে যেমন ঘেঁচতেই চাইতো না। হয়তো সে নিজেও এটাতে স্বস্তিবোধ করেছিল। শাশুড়ি মা অন্তত ছেলেটার ব্রেন ওয়াশ করতে পারবে না। গপুর 3 বছর বয়স হলে অমৃতা একদিন মৈনাককে বলল, কি গো আর কতদিন বউ ছেলেকে নির্বাসনে রাখবে? গপু এখন ভীষণ লক্ষ্মী আর শান্ত হয়ে গেছে। তুমি তো সব দিন আমার কাছে আর যেতেই চাও না। মৈনাক বলল, এই যে দেখছি মেঘনা চাইতে জল। ম্যাডাম আজ নিজে থেকে আমার সঙ্গসুখ চাইছে। বড্ড কৃতার্থ হলাম গো মিতু। আমার জন্য তাহলে তোমার হৃদয় এখনও একটু জায়গা আছে। কিন্তু ডার্লিং তুমি তো আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছো। এই মস্ত মাঠের মতো বিছানায় একা একা হাত পা ছড়িয়ে না শুলে যেন ঘুমই আসে না। তুমি একা এলেও না হয় পাশবালিশের মতো তোমাকে জড়িয়ে ঘুমোতাম। অমৃতা বলল, কতদিন পর আমাকে মিতু বলে ডাকলে বলো তো? ইদানিং তো পুরাকালের মতো হ্যাঁ গো ও গো বলেই ডাকতে। কখনো ভাব বাচ্ছে কথা বলতে। সে তোমার বউটা হাতছাড়া হয়ে যাচ্ছে বলে রাগ হয়েছিল বলেই বলতাম। অমৃতা বলল, আচ্ছা শোনো, একটা ব্যবস্থা তো করতেই পারি। বাবা মার ঘরটা তো বেশ বড়, ওখানে না হয় একটা সিঙ্গেল খাটে গপু থাকবে। যদিও এটা তার মনের কথা নয়, কারণ শাশুড়ি মার ঘরে ছেলেকে রাখলে তাকেও তিনি হয়তো অকালপক্ষ করে দেবেন। মৈনাক বলল, ছেলেটা এতদিন তোমার গায়ে গা লাগিয়ে ঘুমাতো, এখন হঠাৎ করে এই ব্যবস্থা হলো, ও ঘুম ভেঙে গেলে তোমাকেই খুঁজবে। তার চেয়ে যেমন চলছে তেমন চলুক, তুমি না হয় অনেকটা সময় আমার ঘরে কাটিয়ে ছেলের কাছে ফিরে যাও। অমৃতা বলল, বাবা তুমি তো দেখছি একজন রেসপন্সিবল বাবা হয়ে উঠেছো। অথচ এই ছেলেকে তুমি একদিন অ্যাবরেশন করতে বলেছিলে। ছেলেকে নয়, একটা ছোট্ট ভ্রূণকে বলেছিলাম। সেটা তোমার কথা ভেবেই বলেছিলাম। অমৃতা বলল, বাদ দাও পুরনো কথা। আমি কিন্তু তোমার রাগ অবুঝপানা রূপটা দেখতেই ব্যস্ত। ম্যাডাম সাধে কি হয়েছি? ছেলেটা যে একদম মা নেওটা ছেলে। শুধু শুধু তাকে মাতৃসুখ থেকে বঞ্চিত করব কেন? আর 2-1 বছর যাক না, তখন 2 ভাই বোন একটা রুমেই থাকবে। অমৃতা শুনে স্বস্তি পেল। বলল, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। তুমি রাগ করে বলছো না তো? মৈনাক বলল, কি মুশকিল, আমাকে কি তোমার রাগী বলে মনে হয়? বালাই ষাট, তুমি তো আমার শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ বর। এভাবেই সংসার চলতে লাগলো। কেটে গেল আরও 1.5 বছর। মৈনাক এখন মাঝে মাঝে এই ঘরে আসে। এর মধ্যে কদিন গপুর ধুম জ্বর এলো। অমৃতা 4 দিন কলেজ কামাই করে ছেলেকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলল। তার মধ্যেই তার রাশি রাশি পরীক্ষার খাতা দেখার পর্বও চলছে। মৌ তারপর থেকে তার শাস্তির ভয় বোধ হয় আর উল্টোপাল্টাও কথা বলে না। কিন্তু ভাইকে সে চোখে হারায়। নানা রকম ব্যস্ততার মধ্যে অমৃতার হঠাৎ খেয়াল হলো, মৈনাক তো বেশ কয়েকদিন এ ঘরে আসছে না। বাবুর নিশ্চয়ই রাগটাগ হয়েছে। না, এবার গপু আর মৌকে একটা ঘরে রাখার ব্যবস্থা করতেই হবে। আজ কলেজ থেকে ফিরে মৈনাক অপেক্ষা করছিল। সে এসে ঘরে ঢুকতেই অমৃতা তাকে জড়িয়ে ধরে বলল, এই যে মশাই, আমাকে কি পুরোপুরি ভুলে গেলে? এখন আমি যদি বলি তোমার দেখা নেই গো, তোমার দেখা নেই, এ কি?
তুমি কি আমার পারফিউম মেখেছো নাকি? কিন্তু এই গন্ধটাও তো আমার পারফিউমের নয়। মৈনাক বলল, আরে আজ একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে। আমি তোমার জন্য একটা ভালো পারফিউম কিনতে নিউ মার্কেট গেছিলাম, তো কোনো গন্ধই আমার মনঃপুত হচ্ছিল না। দোকানদার হঠাৎই এই পারফিউমটা ফ্যাস ফ্যাস করে আমার গায়ে স্প্রে করে দিয়ে বলল, দাদা এটার গন্ধটা দেখুন। মেজাজটা এত গরম হয়ে গেল যে ওটা না কিনেই বললাম আমি মিসেসকে সঙ্গে নিয়ে এসেই কিনবো বলে বেরিয়ে এলাম। অমৃতা বলল, তাই বলো, আমি তো ভোরকে গিয়েছিলাম। মৈনাক বলল, কিন্তু তোমাকে এখনও চিন্তিত দেখাচ্ছে। দূর কী যে বলো না, আমার কিন্তু এই পারফিউমের গন্ধটা বেশ মিষ্টি লাগছে। ওটা কাল এনে দিও না, অনেকদিন তোমাকে নিয়ে শপিং করা হয়নি। কালকে বরং চলো একবারে শপিং খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। অমৃতা স্বস্তি পেল। একটু হলেও তার মনটা খারাপ হয়েছিল। মৈনাকের সঙ্গে তার যতই মতান্তর হোক, সে কিন্তু তাকে পাগলের মতো ভালোবাসে। পরদিন অমৃতার সময়টা খুব আনন্দেই কাটল। মৈনাক বাবা মা আর ছেলে মেয়ের জন্য রাশি রাশি বাজার করলো। অমৃতা বলল, কি করছো বলো তো? বাজার করা দেখে মনে হচ্ছে আগামী 5 বছরের বাজার একসঙ্গে করছো। মৈনাক বলল, ম্যাডাম আমার চাকরিতে বেশ বড় মাপের পদোন্নতি হয়েছে, এটা সেই আনন্দেরই বহিঃপ্রকাশ। তাছাড়া বিয়ের সময় কি অঙ্গীকার করেছিলাম মনে নেই, তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমার। অমৃতা বলল, জানি তো সে অঙ্গীকার তুমি অক্ষরে অক্ষরে পালন করছো, কিন্তু আমাকেও আন্ডার এস্টিমেট করো না মশাই। আমার এখন গোটা পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে। তোমাদের ইগোর জন্য তোমরা আমাকে সংসারে পার্টিসিপেট করতে দাও না, সেটা আলাদা কথা। মৈনাক বলল, তাই নাকি? জানা থাকলো। আরে বাবা, সে টাকা তো সঞ্চিত হচ্ছে। এবার তাহলে তোমার জন্য আমাকে হাত খুলে খরচটা করতে দাও। ওকে ম্যাডাম। অমৃতার মনে মেয়ের জন্য একটুকু মেঘ জমেছে। সেটা আজকের দিনটা আনন্দের কথা ভেবে নিমেষে উধাও হয়ে গেল। ভাবলো ভাইয়ের প্রতি বেশি মনোযোগের জন্য মেয়ের অভিমান থেকে এসব কথাই বলেছে। এটুকু বুঝতে শিখলে আর বলবে না। কয়েকদিন পর এক রবিবার অমৃতা মৈনাকে দুটো প্যান্ট শার্ট ওয়াশিং মেশিনে ঢোকানোর আগে একবার চেক করতে গিয়ে দুটো সিনেমার টিকিট পেল। টিকিট দুটো ফেলে দিয়ে শার্ট প্যান্ট সবে ঢুকিয়েছে, হঠাৎ মৈনাক হা হা করে এসে বলল, আমাকে জিজ্ঞেস না করে জামা প্যান্ট কাচতে দিতে কে বলেছিল? সবটা কি তোমার কন্ট্রোলে চলবে? পকেটে দামি কাগজপত্রও তো থাকতে পারে না। অমৃতা বলল, কে বলবে মানে? রবিবার তো ওয়াশ করারই কথা, আমি পকেট চেক করেই কাচতে দিয়েছি। ওখানে কোনো দরকারি কাগজ ছিল না, শুধু দুটো সিনেমার টিকিট ছিল। তুমি কি আমাকে সন্দেহ করছো? অমৃতা বলল, হঠাৎ এমন রিয়াক্ট করছো কেন? আর সন্দেহ বা করবো কেন? একা একা কেউ সিনেমা দেখে? মৈনাক অপ্রস্তুত হয়ে বলল, না মানে আমি ভেবেছিলাম কোনো দরকারি কাগজ আছে। আমি একজন বন্ধুর সঙ্গে সিনেমা দেখেছি, বান্ধবী নয় কিন্তু। অমৃতার মনটা খারাপ হয়ে গেল। বন্ধুর জেন্ডার তো সে জানতে চায়নি। কেউ অন্যায় কাজ করলে সে নিজের সপক্ষে বিভিন্ন রকম কৈফিয়ত দেয়। তার মনটা এত কুগাইছে কেন? বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার মধ্যে কোনো দোষ তো কিছু নেই, কিন্তু মৈনাক এতটা রেগে গেল কেন? অনুপমা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আচ্ছা বৌমা, তুমি কি ছেলেটাকে 4 দণ্ড শান্তিও দেবে না? সকাল হতে না হতেই অশান্তি শুরু করলে। এখনো পর্যন্ত সকালের চাটা পেলাম না। অমৃতা বলল, আপনারা ঘুমোচ্ছিলেন বলে ডাকিনি মা, এক্ষুনি চায়ের জল বসাচ্ছি। আর মা, কোনো অশান্তির কথাও হচ্ছিল না, এমনি সাংসারিক কথা হচ্ছিল, আপনি ওকেই জিজ্ঞেস করুন না। মৈনাক বলল, হ্যাঁ মা, মিতু ঠিকই বলেছে, আমি চা খেয়ে বাজার যাব। কি আনতে হবে বলো? অমৃতা বলল, সবজি বাড়ন্ত আছে, খাসির মাংস, মাছ, অল্প টক দই, মিষ্টি আর মিষ্টি দই এনো। অমৃতার সহজ আচরণ দেখে মৈনাক স্বস্তি পেল। অনুপমা বললেন, রান্নার মাসি আসবে তো, নাকি সে ছুটি নিয়েছে? আসবে মা, তাহলেও এলে লুচি সাদা আলুর তরকারিটা করতে বলো, রান্নাটা তুমিই করো। মাসখানেকের মধ্যে অমৃতা ব্যাপারটা ভুলে গেল। অবশ্য মৈনাক সেদিন ঘুরতে ফিরতে 10 বার সরি করার চোটে শেষ পর্যন্ত হেসেই ফেলেছিল। যে কোনো দিন চেটেপুটে খেয়ে কোনো দিন রান্নার প্রশংসা করে না, সে খেতে বসে 10 বার করে মা বাবার সামনেই তার রান্নার বাড়াবাড়ি রকম প্রশংসা করল। আসলে এসব তার বউয়ের প্রতি একনিষ্ঠতার বহিঃপ্রকাশ বা মেজাজ গরম করার জন্য অনুশোচনা। কিন্তু সত্যি কি তাই? না হলে তার তুচ্ছ তাচ্ছিত্য সন্দেহের চারাটা মাস 3 মধ্যেই কেন বিরাট মহিরূপের রূপ ধারণ করল? বরাবরই তো মৈনাক তার চাকরি করা নিয়ে কম অশান্তি করেনি। তার আগ্রাসী অধিকার বোধ আর ভালোবাসার ঘাটতি হবে বলেই তো দ্বিতীয় সন্তান আসার খবর শুনে অমন ক্ষেপে গিয়েছিল।
এই চরিত্রের সঙ্গেই তো অমৃতা বিয়ের পর থেকেই পরিচিত। কিছুটা গোয়ার অনেকটা অবুঝ মানুষটার ভালো মন্দ মিলিয়েই তো তাকে ভালোবেসেছিল, কিন্তু কয়েক মাস থেকে তার চরিত্রের আমূল পরিবর্তন তো ঝড়ের পূর্বাভাস ছিল। তার আগের মতো কথায় কথায় রাগ টাক সব যেন কর্পূরের মতো উবে গিয়েছিল। হঠাৎ করেই মৈনাক বড্ড দায়িত্ববান স্বামী হয়ে গিয়েছিল। শাশুড়ি মা বেশ কিছুদিন থেকে রান্নার মাসিকে ছাড়ানোর জন্য বলেছিল। অমৃতারও আপত্তি ছিল না। সব সময়ের একজন সহায়িকা দিদি ছিল, তার সাহায্যে রান্না করা অসুবিধাও ছিল না। আজকাল মৌকেও তৈরি করে দিতে হয় না। গপুকে 4 বছর বয়সে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছে, কিন্তু বাদ সেধেছিল মৈনাক। মায়ের মুখের ওপরই বলেছিল, না মা, রান্নার মাসি যেমন আছে থাক, মিতুর পক্ষে রান্না করাটা চাপের হয়ে যাবে, ও তো রবিবার ভালো মন্দ রান্নাটা করে। কথাটা শুনে অমৃতার মনটা আত্মতৃপ্তিতে ভরে গিয়েছিল। স্বামী পাশে থাকলে সব মেয়েরাই অসাধ্য সাধন করতে পারে। সময় এবং বয়সের সঙ্গে সঙ্গে মৈনাকের পরিবর্তনটা অমৃতার স্বাভাবিক বলেই মনে হয়েছিল। আজ 54 বছর বয়সে এসে অমৃতা আত্মবিশ্লেষণ করতে বসে ভাবছিল, মৈনাক সুচতুরভাবে পরকীয়ায় লিপ্ত থেকে কি অদ্ভুতভাবেই না ব্যালেন্স করে দুটো দিক সামলে চলছিল। ধরা পড়ার পরেও সে সব কিছু ছেড়ে চলে যাওয়ার পিছনেও একটা লম্বা খামে তাকেই দোষী করে শুধু নিজের সপক্ষে পাতা ভর্তি করে কি সুন্দর করে কৈফিয়তের বয়ান লিখে রেখে গেল। দুটো একটা বিচ্ছিন্ন ঘটনায় তার সামান্য মন খারাপ হলেও তার মনে এ নিয়ে সামান্য রেখাপাতও করেনি। হয়তো এভাবেই বাকি জীবন চলে যেত। সারা জীবন তো সব কিছুকে সাদা চোখেই দেখে এসেছে, ছোটোখাটো সমস্যাকে ইগনোর করে এসেছে। তার চাকরি করা নিয়ে তো শ্বশুর শাশুড়ি আর মৈনাকের ঘোরতর আপত্তি ছিল। তিনজন প্রতিপক্ষের বিরুদ্ধে ঠান্ডা লড়াই করে চাকরিটা সে টিকিয়েই রেখেছিল। কি ঘটেছিল সেদিন? মৈনাকের সামান্য ভুলের জন্য নাকি এটা একদিন না একদিন ঘটবাড়ি ছিল। তার তো বিরাট কিছু চাহিদাও ছিল না। বিয়ের পরে হানিমুনে যাওয়ার পর খুব একটা লং ট্যুরে তাদের যাওয়াও হয়নি। তার ছুটি থাকলেও মৈনাকের ছুটি কম ছিল। তাছাড়াও বেড়ানো কনফার্ম করার পরেও এটা ওটা সমস্যার জন্য টিকিট ক্যান্সেল করতে হয়েছে। একবার কলেজের কিছু মহিলা কলিগরা মিলে কাশ্মীর যাওয়ার প্ল্যান করেছিল। অমৃতাকে অনেকবার অনুরোধ করলেও যায়নি। এটা ওটা বাহানা দিয়ে এড়িয়ে গিয়েছিল। মৈনাককে কথা বলতেই বলেছিল, তার মানে আমাকে বাদ দিয়ে তুমি আনন্দটা উপভোগ করতে চাও না? সত্যি তোমার মতো বউ ভাগ্য করে পেয়েছি। আচ্ছা বেশ, মৌ তো এখন একটু বড় হয়ে গেছে, ওকে মা বাবার কাছে রেখে আর একবার আমরা না হয় সেকেন্ড হানিমুনটা করব। খুব শিগগিরই তাহলে টিকিট বুক করছি। এবার খুশি তো? তার মধ্যেই সে কনসিভ করলো গপু একটু বড় হলে ছেলে মেয়েকে সঙ্গে করেই যাওয়াই যেত। ভেবেছিল আরেকবার কাশ্মীরের প্রসঙ্গটা তুলবে, কিন্তু এভাবে টর্নেডোর মতো ঝড় এসে তার স্বপ্নের সংসারটা ওলটপালট করে দেবে, সেটা কি একবারের জন্য সে আঁচ করতে পেরেছিল? আর 5টা দিনের মতোই সেদিনটাও খুব সাধারণ একটা দিন ছিল। শনিবার তার হাফ ডে হলেও কলেজের একটা মিটিংয়ের জন্য তাকে কলেজ যেতে হয়েছিল। মৈনাকের সঙ্গে আগের রাতে তার কথা হয়েছিল পরদিন রবিবার তারা লং ড্রাইভে যাবে। সারাদিন কাটিয়ে মাটির ভাড়ে চা খাবে, রাস্তার ধারে কোনো দোকানে ব্রেকফাস্ট করবে, আর কোনো ধাবায় তারা লাঞ্চ করে নেবে। রাতে কলকাতার দামি হোটেলে ডিনার সেরেই বাড়ি ফিরবে। তাই শনিবারটা খুব সাদামাটা দিন হলেও রবিবারের জন্য অমৃতা মনে মনে খুব খুশি ছিল। সেই বিয়ের আগের আর সদ্য বিয়ের পরের দিনগুলোর মতো বয়সটা যেন এক লাফেই সদ্য যুবতী বেলার মতো চঞ্চল হয়ে উঠেছিল। কিছুদিন আগে মৈনাকের কিনে দেওয়া সালোয়ার কামিজটা এখনও ভাঙাই হয়নি। এমনিতেই কলেজের শাড়ি ছাড়া অন্য পোশাক পরা যায় না। কাল সালোয়ার কামিজটা পরেই সে যাবে ঠিক করে রেখেছিল। সারাদিনের জন্য বেরিয়ে যাওয়ার কথা শুনে শাশুড়িমার তীক্ষ্ণ বাক্যবাণের মুখেও পড়তে হবে জেনে তার খুব হাসিও পাচ্ছিল। শাশুড়ি মাকে তাদের সারাদিনের জন্য বেড়াতে যাওয়ার কথাটা অমৃতা আগেই জানাতে চেয়েছিল, কিন্তু মৈনাক বলেছিল বেরোনোর আগে মাকে জানালেই হবে। ইদানিং মৈনাক তার মায়ের গলায় আর গলা মেলায় না, বরং তার পক্ষ নিয়েই মতামত দেয়। সেদিন কলেজ থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে বসতেই মৈনাকের একটা ফোন এলো। ফোনটা রিসিভ করতেই মৈনাক বলল, সরি মিতু, আমাকে আজকেই একটা জরুরি কাজে বেরিয়ে যেতে হচ্ছে। আজ ফিরতে পারবো না, কাল ফিরতে রাত হতে পারে। আমরা পরের রবিবার লং ড্রাইভে যাব, প্রমিস, প্লিজ রাগ করো না। অমৃতা বলল, কিন্তু কোথায় যাচ্ছ সেটা তো বলবে। তাছাড়াও তুমি নাইট স্টে করার মতো পোশাক দরকারি জিনিসও নিয়ে যাওনি। ভেবো না, সবই কিনতে পাওয়া যায়। আমি ফিরে এসে সব বলবো। একটা রাত তো, তুমি বাবা মাকে বলে দিও।
এভাবে তাকে কিছু না জানিয়ে মৈনাকের বাড়ির বাইরে পা থাকাই প্রথম। এর আগে অফিসের কাছে যতবার বাইরে গেছে বাবা মা ও তাকে জানিয়ে গিয়েছে, যাকগে হয়তো এমার্জেন্সি কিছু। কিন্তু ঠিক আধ ঘন্টার মধ্যে মৈনাকের অফিস থেকে আবারও একটা ফোন এলো। হ্যালো ম্যাডাম, আমি মৈনাকের সহকর্মী অরিন্দম বলছি। মৈনাক সম্ভবত আপনার জন্য একটা গিফট প্যাকেট অফিসে ভুলে ফেলে গিয়েছে, হয়তো বিশেষ অকেশনের জন্য কিনেছে। খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, ফোনেও ওকে পেলাম না। আমি অফিসের পিয়নকে দিয়ে ওটা পাঠিয়ে দিচ্ছি। অমৃতার মনটা খুশিতে ভরে গেল। মৈনাকের ওপর সামান্য অভিমানটুকু গলে জল হয়ে গেল। নেহাত জরুরি কাজ না থাকলে সে কালকে প্রোগ্রামটা মিস করতো না। তাকে কিছু না জানিয়ে একটা সারপ্রাইজ গিফট কিনেও রেখেছিল। সঙ্গে সঙ্গে মৈনাককে একটা ফোন করলো, ফোনের সুইচ অফ। হয়তো এমার্জেন্সি মিটিংয়ে আছে। কিন্তু মিটিং থাকলে সেটা তো অফিসে হওয়ার কথা, ফোনে কোথায় যাচ্ছে সেটাও তো বলল না। আচ্ছা, মৈনাকের সহকর্মীও তো মিটিংয়ের কথা বলল না। যাকগে মৈনাক ফিরে এলে না হয় শুনবে। টুকরো টুকরো কিছু ঘটনায় তার মনে একটা খটকা লেগেছিল ঠিকই, কিন্তু পরবর্তী সময় মৈনাকের আন্তরিক ব্যবহারে তার মনে স্থায়ী রেখাপাত করেনি। একটু পরেই গিফটটা হাতে পেল। মৈনাক এলে ওর হাত থেকেই নেবে বলে প্যাকেটটা তুলে রাখলো। রাতের খাওয়া দাওয়া করে গপুকে ঘুম পাড়িয়ে অমৃতা আবার ঘরে এলো। আর সপ্তাহখানেক পর থেকে সে সারা রাত এই ঘরেই থাকবে। মৌ আর গপু তার ঘরে থাকবে, সেই ঘরটা সাজানো গোছানোর খাত চলছে। মৌ আর গপু এই ব্যবস্থায় খুব খুশিতে আছে, কিন্তু গিফটটা না দেখলে তো সারা রাত ঘুমই আসবে না। আর একবার মৈনাককে ফোন করা যাক। রাত 10:30টায় নিশ্চয়ই কাজ থাকবে না। এবারের ফোনটা করতেই মৈনাক ধরল। বলো মিতু, কাল কখন ফিরছো? রাতের খাওয়া হয়ে গেছে? মৈনাক বলল, কাল রাত 8:30 থেকে 9টার মধ্যেই ফিরব, এইমাত্র খেয়ে উঠলাম। অমৃতা বলল, আমি কিন্তু সব জেনে গেছি। কি জেনে গেছো? আরে বাবা, আমি একটা কাজে এসেছি জানিয়েছি তো। দূর বাবা, সেটা তো জানি। তাহলে ওটা না হয় সারপ্রাইজ থাক। তুমি কি একলাই সারপ্রাইজ দিতে পারো? ছাড়ছি, গুড নাইট। অমৃতা ফোনটা রেখে ভীষণ কৌতূহল নিয়ে প্যাকেটটা একবার নাড়াচাড়া করল। না, মৈনাকের আসার অপেক্ষায় থাকা যাবে না। গিফটের প্যাকেটটা খোলাই যাক। ওটা সুদৃশ্য মোড়ক উন্মোচন করে খুলতেই মনটা খুশিতে ভরে উঠল। কাঁধে ঝোলানো বেশ বড় সড়ো একটা দামি হ্যান্ডব্যাগ। তার নিজের ব্যাগটা অতি ব্যবহারে প্রায় জীর্ণ অবস্থা। পাল্টাবে করেও কুড়েমি করে আর পাল্টানো হয়নি। মৈনাক এমনিতেই একটুতেই মেজাজ গরম করা মানুষ হলেও স্বামী হিসাবে খুব বিবেচক। কত খুঁটিনাটি জিনিসে তার নজর। সোমবার থেকে এই ব্যাগটা নিয়ে সে কলেজ যাবে। প্রথম তার চাকরি করা নিয়ে কি অশান্তিটাই না সে করত, কিন্তু সে নিজেই অশান্তিটা খুব ঠান্ডা মাথায় জয় করেছে। মৈনাকের মানসিকতার পরিবর্তন আনতে পেরেছে। এখন মানুষটার আমূল পরিবর্তন। এই রকম একটা মানুষের কাঁধে মাথা রেখে একটা গোটা জীবন হেসে খেলে কাটিয়ে দেওয়ার স্বপ্নই তো সে দেখে এসেছে। ও মা, ব্যাগে মনে হচ্ছে আরও কিছু জিনিস আছে। ব্যাগের চেনটা খুলতেই ভিতরটা দেখে সে ভূত দেখার মতো চমকে উঠল। ব্যাগ থেকে বের করলো একটা হট প্যান্ট, একটা ক্রপ টপ আর সমুদ্র স্নানের জন্য একটা বিকিনি। আরও বের হলো একটা টার্সেল ঘাটা চমৎকার একটা সোনার লকেট। লকেটটা একটু চাপ দিতেই ভিতরে মিনে করা মৈনাকের একটা ছবি। অমৃতা স্থানুর মতো বসে থাকলো। এত বছরের চেনা মৈনাককে ভীষণই অচেনা মনে হলো। টুকরো টুকরো মন খারাপি ঘটনাগুলো তাহলে এত বড় উলঙ্গ সত্যি হয়ে সামনে এলো। বাকি রাতটা গপুকে জড়িয়ে ধরে তার বিনিদ্র কাটল। পরদিন শ্বশুর শাশুড়িকে চা দিতে এসে বলল, মা, আজ রান্নার মাসিকে রান্নাটা করতে বলুন, আর রান্নার জলখাবার কী হবে সেটাও বলে দেবেন। অনুপমা বললেন, সপ্তাহের এই একটা দিনই তো তুমি দয়া করে হেসেলে ঢোকো, তা আজ হঠাৎ কী হলো? নাকি রান্নাঘরে আর একেবারেই যাবে না বলে ঠিক করেছ? সংসারে টান থাকলে তো রান্না বান্না ঘরকন্যায় মন বসবে। বাচ্চা হওয়ার অজুহাতে সেই যে রান্নার মাসিকে ঢোকালে, তারপর তাকে বহাল করেই রাখলে। শনিবার ছুটিটা তো প্রায় তোমার মিটিং মিছিল আরও কত কি থাকে। অমৃতা বলল, মা, আজ আমার শরীরটা ভালো নেই। রাত 9টায় মৈনাক বেশ খোশ মেজাজে বাড়ি ফিরল। রাতে খাওয়া দাওয়ার পর মৈনাক বলল, মায়ের কাছে শুনলাম তোমার শরীর ভালো নেই, কিছু খেতেও পারলে না। কি হয়েছে মিতু? মাইগ্রেনের ব্যথাটা কি বেড়েছে? ওষুধ খেয়েছো? অমৃতা বলল, এখন ঠিক আছি গো। আচ্ছা, তুমি আমাকে কি সারপ্রাইজের কথা বলেছিলে? আসলে তুমি তো আগেই আমাকে বিরাট একটা সারপ্রাইজ দিয়েছো। খুব কাজ করে ফেলেছো। তোমার আরও একটু সাবধান হওয়া দরকার ছিল।
চলো ঘরে গিয়ে বলছি। তোমার কথার মাথামুন্ডু আমি বুঝতে পারছি না। অমৃতা বলল, তোমার অভিনয় সত্যি প্রশংসনীয়। কি ভেবেছিলে সোমবার প্যাকেটটা নিয়ে যথাস্থানে পৌঁছে দেবে, আর আমি পরের রবিবার আনন্দে ড্যাং ড্যাং করে তোমার সঙ্গে লং ড্রাইভে সারাটা দিন কাটাবো? কেয়ারিং স্বামী হিসেবে মনে মনে গর্বিত বোধ করব। এই গিফট প্যাকেটটা তুমি অফিসে ভুলে ফেলে গিয়েছিলে। মৈনাক চমকে উঠে বলল, এটা তুমি কিভাবে পেলে? তোমাদের অফিসের পিয়নকে দিয়ে তোমার এক কলিগ পাঠিয়ে দিয়েছে। মৈনাক এক মুখ হেসে বলল, আরে এটা তো তোমার জন্যই কিনে এনেছিলাম, কিন্তু তাড়াহুড়ো করে ভুল করে অফিসের টেবিলেই ফেলে এসেছিলাম। ভেবেছিলাম সোমবার এটা তোমাকে দিয়ে চমকে দেখব। চমকটা কিন্তু অসাধারণ ছিল। আচ্ছা, তোমার জরুরি দরকারটা কি দীঘা বা মন্দারমণিতে ছিল? মানে কি বলতে চাইছো তুমি? তুমি যে মঠ পোশাকটা এনেছো সেটা আমাকে বিয়ের আগে বা পরে কখনো পরতে দেখেছো? কোনোদিন পরনি বলে এখন পরবে না তার মানে কি? তোমার কি এই পোশাকগুলো অশ্লীল মনে হচ্ছে? যদি অশ্লীল হয় তাহলে দোকানে বিক্রি হয় কেন? আমি তো একবারও বলিনি পোশাকটা অশ্লীল। যারা পছন্দ করে তারা পরবে, আমি পছন্দ করি না, এটা তুমি খুব ভালো করেই জানো। তাছাড়া আমার জন্মদিন বা বিবাহবার্ষিকী তো ছিল না, তাহলে তোমার ছবি দেওয়া লকেটটা কেন এনেছো? মৈনাক বলল, তুমি কি এখনো আমাকে পুলিশি জেরা করবে? অমৃতা বলল, আমি শুধু সত্যিটা জানতে চেয়েছি। বিয়ের আগে বিয়ের পরে আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমরা পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকব। এগুলো তুমি যার জন্য এনেছিলে তাকে দিয়ে দিও। একটা মিথ্যে ঢাকতে 100টা মিথ্যে বলতে হয়। এখন তুমি সেটাই করছো। মৈনাক চিৎকার করে বলল, তুমি আমাকে সন্দেহ করছো? অমৃতা হিস হিসে গলায় বলল, গলা নামিয়ে কথা বলো মৈনাক। বাবা মা বাচ্চারা শুনতে পাবে। আমি শখ করে নিজের বউয়ের জন্য কিছু উপহার এনেছিলাম। বিরাট অপরাধ করে ফেলেছি। এত জেরা করবে জানলে কখনো আনতাম না। অমৃতা বলল, মৈনাক আবারও বলছি আস্তে কথা বলো। আজ তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো। তুমি নিজে খুব ভালো করেই জানো এই উপহার আমার জন্য আনোনি, না হলে প্যাকেটটা দেখে ওভাবে চমকে উঠতে না। আমি বুঝতে পারছি না এরপর আমার কি করা উচিত। ঘরের দরজায় অনুপমা নক করল। অমৃতা দরজা খুলে বলল, কিছু বলবেন মা? অনুপমা বললেন, বলবে তো তুমি। ছেলেটা বাড়িতে পা দিতে না দিতেই অশান্তি শুরু করলে। তুমি ঠিক কী চাও বলো তো? আমার আর তোমার শ্বশুরকে নিয়ে তোমার সমস্যা। ছেলেটার কানে বিষ ঢেলে আলাদা থাকতে চাও? অমৃতা বলল, মা, স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে আপনার কি মাথা গলানো উচিত? স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়াঝাটি তো হতেই পারে। এ কি, আপনি মৌকেও সঙ্গে নিয়ে এসেছেন? অনুপমা থতমত খেয়ে বললেন, আমি আনিনি। তোমাদের চিৎকার শুনেও কখন চলে এসেছে। দিদিভাই ঘরে যা। অমৃতা বলল, আমিও ঘরে যাচ্ছি, গপু একা আছে। ঘরে এসে অমৃতা বহুদিন পর একটা ঘুমের ট্যাবলেট খেলো। মনে মনে ভাবলেও নিজেকে সুস্থ রাখতে এবং আগামী লড়াইয়ের জন্য তার ঘুমের দরকার। আচ্ছা মৈনাক কতদিন ধরে আলাদা সম্পর্কে জড়িয়েছে? সে কি সত্যি বোকা? আজ কাকতালীয়ভাবে গিফটের প্যাকেটটা হাতে না এলে সে তো অন্ধের মতো মৈনাককে বিশ্বাস করত। হাতে নাতে ধরা পড়ার পরও মৈনাক নিজের সম্পর্কে অনর্গল মিথ্যে কথা বলে গেল। ওকে অনুতপ্ত হওয়ার জন্য কি তার সময় দেওয়া উচিত, নাকি এক ছাদের তলায় সম্পর্কহীন অবস্থায় তার বাকি জীবনটা কাটিয়ে দেওয়া উচিত? তার তো এই সংসারে অসংখ্য পিছুটান। নিজেদের সন্তানদের প্রতিও মৈনাক উদাসীন। নীরস কর্তব্যটুকুতে অবশ্য তার কোনো গাফিলতি নেই। এটা ওর স্বভাব বলে তো সে মেনে নিয়েছিল। বরং তার হঠাৎ পরিবর্তনে একটু অবাকই হয়েছিল। তার কাছে পৈতৃক বাড়ি বিক্রির যা টাকা আছে তাতে অনায়াসে একটা ছোট্ট ফ্ল্যাট কিনে ডিভোর্স নিয়ে চলে যাওয়াই যায়। তার বয়স্কা শাশুড়ি মা, হার্টের পেশেন্ট শ্বশুরমশাই, যাদের কিনা তাদের একমাত্র ছেলের ওপর অগাধ আস্থা ও নির্ভরতা, অথচ প্রতিটা ব্যাপারেই তাদের বউয়ের ওপর অনেকটা নির্ভর করতে হয়। নিজের মেয়েটার ওপরও যাদের একচেটিয়া অধিকার। একমাত্র গপু তাদের বংশধর হলেও সে প্রচণ্ডভাবে মা নেওটা। বাবা মার দায়িত্ব না হয় তাদের আস্থাভাজন ছেলেই নেবে। কিন্তু ডিভোর্স করাটাও তো অনেক লেন্দি ব্যাপার। দাম্পত্য সম্পর্ক নিয়ে দীর্ঘ কাটাছেড়ার পর তবে মীমাংসা। কিন্তু ছেলেমেয়ের কাস্টাডি, এটা কি সহজ হবে? এরা কি সহজে তাদের অধিকার ছাড়বে? না, সে নিজেই ডিভোর্সের রাস্তায় যাবে না, অপেক্ষা করবে মৈনাক তার কাছে সব সত্যি স্বীকার করে ক্ষমা চায় কিনা। তাহলে সম্পর্কে নিষ্ক্রিয় থেকেও ছেলে মেয়ের মুখ চেয়ে সে স্বাভাবিক থাকার চেষ্টা করবে।
একটা স্বাবলম্বী মেয়ে হয়েও হাজারটা সমস্যা নিয়ে সে আষ্টেপৃষ্ঠে বাঁধা। সে তো কখনো একলা স্বাধীনতা চায়নি। সে স্বামী, সন্তান, পরিজনদের নিয়ে একটা সুন্দর সংসার চেয়েছিল। মৌটা খুব বাবা ভক্ত। বাবা পাত্তা না দিলেও একটি মিষ্টি করে কথা বলে কৃতার্থ থাকতো। তার ছেলে মেয়ে কি এই সিদ্ধান্তটা মেনে নিতে পারবে? গপু না হয়ে কিছু বুঝবে না, কিন্তু মৌ এই টালমাটাল অবস্থায় সে সঠিক সিদ্ধান্ত নিতেও পারছে না। পরদিন অমৃতা সকালে উঠে যথারীতি চা করে সংসারের কিছু কাজ সামলে দিয়ে নিজে খেয়ে কলেজে চলে গেল। তার শরীর মন কোনোটাই বসে ছিল না, তবু এই গুমোট পরিবেশ থেকে মুক্তি পেতে জোর করেই বেরিয়ে গেল। কয়েকদিন পর ছেলে মেয়ের শোয়ার ঘরের কাজ কমপ্লিট হলো। মৌয়ের পড়ার চেয়ার, টেবিল, একটা দেওয়াল ঝুলে ওয়ার্ড্রপ আর একটা নতুন সিঙ্গেল খাট এলো। বড় খাটটা পাল্টানো হলো না। এই ব্যবস্থাটা তো মৈনাক আর সে আলোচনা করেই করেছিল। মৌ খুব খুশিও হয়েছিল, আর তার ভাইয়ের একটা নিজস্ব ঘর হবে এই আনন্দেই মশগুল ছিল। শাশুড়ি মা বাধ্য হয়ে এই ব্যবস্থাটা মেনে নিয়েছিলেন। স্কুল থেকে ফিরেই মৌ ঠাম্মির ঘর থেকে তার বইপত্র এনে টেবিলে গুছিয়ে রাখলো। রাতে ঘুমাতে এসে মৌ বলল, এ কি, তুমি এই ঘরে কেন? এটা তো আমার আর গপুর ঘর। অমৃতা বলল, তোর জন্য তো আলাদা সিঙ্গেল খাট দেওয়া হয়েছে। কাল ওয়ার্ড্রপে তোর আর গপুর সব পোশাক গুছিয়ে দেব, কিন্তু তোমার তো বাবার ঘরে থাকার কথা। অমৃতা বলল, কেন, আমি এই ঘরে থাকলে তোর অসুবিধাটা কোথায়? মৌ রেগে মেগে বলল, তাহলে কেন বলেছিলে এটা শুধু আমাদের দুজনের ঘর? আচ্ছা মৌ, তুই কবে থেকে আমাদের আর তোমাদের ভাবতে শিখলি রে? এই ফ্ল্যাটে একমাত্র তোর দাদু ঠাম্মির ঘর ছাড়া সব ঘরই সবার। এতদিন ধরে তুইও দাদু ঠাম্মির ঘরেই ছিলিস। মৌ বলল, ঠাম্মি ঠিকই বলে, তোমার দিন রাত অশান্তি করা আর পটের বেবি সেজে কলেজে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তুমি এখানে থাকলে আমি এ ঘরে থাকবো না। অমৃতা বহুদিন পর মেজাজ হারিয়ে মেয়ের গালে ঠাস করে একটা চড় মেরে বলল, ফের যদি এসব পাকা পাকা কথা বলতে শুনি তাহলে মেরে পাটপাট করে দেব। যা, তুই যেখানে ছিলিস সেখানে যা। মৌ বালিশটা হাতে করে ফোঁস করে কাঁদতে কাঁদতে চলে গেল। দেখতে দেখতে দিন 15 কেটে গেল। মৈনাকও যথারীতি নিজের নিয়মে চলতে লাগলো। তার চালচলনে অনুশোচনার চিহ্নমাত্র নেই। অমৃতাই স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে লাগলো, শুধুমাত্র ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে। শুধু সংসারের কাজের অজুহাতে রাতে মৈনাকের সঙ্গে এক টেবিলে খেতে বসতো না। মৈনাক অন্য সবার সঙ্গে নিঃশব্দে খেয়ে নিজের ঘরে চলে যেত। নিজের বাবা মার সঙ্গেও প্রয়োজন বেশি একটা কথাও খরচ করতো না। অথচ কটা দিন আগেও মৈনাকের উজ্জ্বল উপস্থিতি, তার অতিমাত্রায় আন্তরিক ব্যবহার, ছেলে মেয়ের লেখাপড়ার খোঁজ খবর, বাবা মা শরীরের দিকে নজর, মায়ের অন্যায় কথার হালকা প্রতিবাদে অমৃতা মুগ্ধ থাকত। এগুলোই পরবর্তীতে ঝড়ের পূর্বাভাস ছিল। অমৃতা অপেক্ষায় ছিল মৈনাক নিজেই ডিভোর্সের কথা বলুক। সেক্ষেত্রে অমৃতা মিউচুয়াল ডিভোর্স দেবে, কোনো দাবি না রেখে। একটাই শর্তে, ছেলে মেয়ের কাস্টাডি তার থাকবে। মিউচুয়াল ডিভোর্সে নিশ্চয়ই খুব বেশি সময় লাগবে না। ছেলে মেয়ে ছাড়া তার জীবন মরুভূমি। এই শূন্যতা নিয়ে সে বাঁচতে পারবে না। এভাবেই একটা থমথমে পরিবেশে দিনের পর দিন কেটে যেতে লাগলো। তার শাশুড়ি মা কিছু একটা ব্যাপার আঁচ করতে পেরেও মুখে কুলু পেটে সংসারে তদারকি থেকে এটা ওটা নিয়ে খুঁত ধরা থেকে সরবে তার অস্তিত্ব বজায় রেখেই চলেছিলেন। অমৃতা খানিকটা দিশেহারা অবস্থায় যন্ত্রের মতো দিন কাটাচ্ছিল। প্রায় মাস 3 পর এক রবিবার সকালে অমৃতা মৈনাকের ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে দেখল সে বিরাট একটা ট্রলি ব্যাগ প্যাক করছিল। পাশে আরও একটা ট্রলি ব্যাগ সুটকেস প্যাক করে গুছিয়ে রাখা ছিল। অমৃতা এর আগে যতবার মৈনাক অফিসের কাজে ট্যুরে গেছে ততবার তার ট্যুরের জন্য নির্দিষ্ট ছোট ট্রলি ব্যাগটাই নিজে গুছিয়ে দিয়েছে। এইসব কাজে মৈনাক চিরকালই ভয়ানক করে। তার উপর নির্ভর করে থাকা মানুষটাকে মাঝে মাঝে ঠাট্টা করে মিথ্যে রাগ দেখিয়ে বলতো, আচ্ছা এই যে উঠতে বসতে খেতে শুতে অষ্টপ্রহর মিতু মিতু করে, কখনো সপ্তম মেজাজে কখনো কালে ভদ্রে গলায় মধু ঢেলে আমাকে জ্বালিয়ে অতিষ্ঠ করে মারো, আমি না থাকলে কিংবা তোমার আগে চলে গেলে এসব কে করতো বলো তো? এমন কুড়ের হদ্দ আগে জানলে তোমাকে বিয়েটাই করতাম না। এসব কথা মুখে বলতে বটে, কিন্তু মনে মনে তার ওপর নির্ভর করে থাকা মানুষটার জন্য গর্বিও তো হতো। আজ অনেক দিন পর মৈনাক তাকে ঘরে ডাকলো। অমৃতার ওই থমথমা পরিবেশ ভালো লাগছিল না। সে নিজেও চাইছিল সংসারের পরিবেশটা অন্তত স্বাভাবিক থাকুক। মৈনাকের এই জড়িয়ে পড়ার সম্পর্কটা যদি সাময়িক মোহ বলে মনে করে তার কাছে স্যারেন্ডার করে তাহলে সে ক্ষমা করে দেবে।
তার তিল তিল করে সাজানো সংসারটার গায়ে কোনো আঁচড় পড়তে দেবে না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কটাও সহজ হয়ে উঠবে কিনা সে নিজেও জানে না। বিশ্বাস একবার ভেঙে গেলে জোড়া লাগে না। হয়তো জোড়াতালি দিয়ে কাজ চলে যায়, কিন্তু একদিন না একদিন জোর করে জোড়া দেওয়ার সম্পর্কের সূক্ষ্ম ফাটল থেকে আবার ভাঙন শুরু হয়। তবু সংসারের মুখ চেয়ে, বিশেষ করে ছেলে মেয়ের মুখ চেয়ে সংসারটা চলুক। ওরা অন্তত বাবা মা ও পরিবারের ছত্রছায়া মানুষ হোক। মৈনাকের ডাকে ঘরে এসে এই অবস্থা দেখে অমৃতা বলল, এত লাগেজ কেন? মৈনাক বলল, আমি আগামীকাল বেশ কিছুদিনের জন্য অফিস ট্যুরে যাব। কাল সকাল 6টায় ফ্লাইট। কোথায় যাবে? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। অমৃতা বলল, তোমার কাছে কৈফিয়ত চাওয়ার ইচ্ছে বা গরজ কোনোটাই আমার নেই, কিন্তু ঠিকানা না জানালে তোমার বাবা মার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে ঠিক সেদিনের মতো। তোমার বাবা মাকে অন্তত জানিও। তুমি কি আর কিছু বলবে? না, এটাই জানানোর ছিল। আমার মনে হয় তুমি কোথায় যাচ্ছ, কতদিন থাকবে, সব কিছু তোমার বাবা মাকে জানানোটাই সঠিক। শুধু এটা বলার জন্য আমাকে ডাকার দরকার ছিল না। একটা কথা কি জানো তো, অন্যায় মিথ্যাচার করা, বিশ্বাস ভাঙার মতো ভুল করে সেটা স্বীকার করার জন্য একটা শক্ত মেরুদণ্ড দরকার। সেদিন কলেজ থেকে ফিরলে শাশুড়ি মা জিজ্ঞেস করলেন, বৌমা, মনু তোমাকে ফোন করেছে? অমৃতা বলল, মা ও তো আজকেই গেছে, হয়তো কাল ফোন করবে। শাশুড়ি মা হাসি মুখে বললেন, আমাকে তার পৌঁছানোর খবর দিয়েছে। আসলে মনু তো আমার মা অন্ত ছেলে। অমৃতা বলল, সে আর বলতে, কিন্তু কোথায় গেছে বলছে না? বলল পরেও জানাবে। বলল ফিরতে দিন 15-16 হতে পারে। 10 দিন পর একদিন শাশুড়ি মা বললেন, আচ্ছা বৌমা, মনু সেই পৌঁছানোর খবর দিয়ে আর তো ফোন করলো না। আমি 2 দিন ফোন করলাম, কোনো রিং হলো না। তোমাকে নিশ্চয়ই এবেলা ওবেলা ফোন করে। আমাদের মনে হয় জানানোর প্রয়োজন মনে করনি। অমৃতা বলল, আপনার মনু তো মা অন্ত ছেলে, সে আমাকে এবেলা ওবেলা ফোন করবে কেন? কিন্তু মনে মনে বলল, মৈনাক তো তাকে এখনো ফোন করেনি। তাকে যে করবে না এটা সে জানতো, কিন্তু ওর বাবা মাকে তো করবে। এই মুহূর্তে মিথ্যে না বললে তার উপায় নেই। বলল, হ্যাঁ মা, আমাকে একদিন শুধু ফোন করে বলেছিল তার কাজের খুব চাপ। তাহলে তুমি একবার এক্ষুনি ফোন করো। ফোনটা স্পিকারে দাও। না, ফোন লাগলো না, শুধু নট রিচেবল বলছে। শাশুড়ি মার উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে অমৃতা বলল, মা এত ভাববেন না, ও হয়তো ফোন করার সময় পাচ্ছে না। তাছাড়া আর কয়েকটা দিনের মধ্যেই তো চলে আসছে, আসার আগে ঠিক ফোন করবে। দেখতে দেখতে প্রায় 20 দিন কেটে গেল। শাশুড়ি মা শ্বশুরমশাই প্রচণ্ড অস্থির হয়ে পড়েছেন। অমৃতা নিজেও খুব চিন্তিত। তাহলে কি যে সে সন্দেহটা করছে সেটাই ঠিক? 1 মাস কেটে যাওয়ার পর একদিন কলেজে বেরোনোর সময় শাশুড়ি মা বললেন, ছেলেটা কোথায় আছে, কি করছে, কোনো বিপদ আপদ হলো কিনা এ ব্যাপারে তোমার তো কোনো হেলদোলই দেখতে পাচ্ছি না। আর থাকবেই বা কি করে? দিন রাত ছেলেটাকে তো দাঁতে পিষতে, তার আসা না আসাতে তোমার কিছু যায় আসে না। দিব্যি ভালো মন্দ খাওয়া দাওয়া করছো, সেজে গুজে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজ চলে যাচ্ছ, কিন্তু আমি তো মা, তার বাবা তো চিন্তায় চিন্তায় গুম মেরে আছে। শুধু তোমার রুটিনের হেরফের নেই, ঘটা করে ছেলে মেয়ের আলাদা ঘর ঠিক করেও ছেলের ঘরে থাকতে গেলে না। নিজের বউয়ের এই হতেচ্ছেতা কোনো পুরুষ মানুষ সহ্য করতে পারে? কে জানে সে মনের দুঃখে আত্মঘাতী হলো না বিবাদী হয়ে সংসার ত্যাগ করলো। অমৃতা বলল, মা, দামি পোশাক পরে দামি লাগেজ নিয়ে কেউ আত্মহত্যা করে না, বিভাগীয় হয় না। আমি না হয় তাকে দাঁতে পিষি, আপনারা তো নন। তাহলে আপনাদের ফোন করছে না কেন? আর আলাদা ঘরে থাকার সঙ্গে দাম্পত্য সম্পর্ক নির্ভর করে না। আমি সদ্য বিবাহিতা বউ নয় যে এক ঘরে এক বিছানা থাকতে হবে। আর এই ব্যবস্থা আপনি করলে আমি গ্রাহ্য করতাম না, ওটা আপনার মা ভক্ত ছেলেই করেছিল। অনুপমা বললেন, তাই বলে তোমার স্বামীর একটা খোঁজও নেবে না? ভাববেন না, আমি ওর অফিসে গিয়ে আপনার ছেলের খোঁজ নিয়ে আসবো। অন্তত কোথায় গেছে সেটা জানতে পারবো, সেটা জানা আমারও খুব দরকার। মৈনাকের সঙ্গে 1 মাসের ওপর যোগাযোগ বিচ্ছিন্ন। অমৃতার অনুমান মৈনাক ইচ্ছে করে সিম চেঞ্জ করে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তার ধারণা ছিল মৈনাক অন্তত তার বাবা মার কথা ভেবে ব্যাপারটা মিটিয়ে ফেলবে। ছেলে মেয়ের সঙ্গে বরাবরই তার দূরত্ব ছিল, তবু গপু কয়েকবার বাবা এখনও কেন আসছে না বলে ঘ্যান ঘ্যান করেছিল। মৌকে অবশ্য বয়সের তুলনায় তার ঠাম্মি অনেকটা অকালপক্ষ করে দিয়েছেন। সেদিনের চটটার কথা মাথায় রেখেই সে তার ঠাম্মির কথাগুলো হুবহু নকল করে তাকে এখনও কিছুই বলেনি। বহুদিন পর অমৃতা মৈনাকের ঘরে গেল। গপুর জন্মের পর থেকে তাদের দুজনের বেডরুমটা মৈনাকের নিজস্ব ঘর হয়ে গেছে।
জৈবিক প্রয়োজনে তাকে মাঝে মাঝে ডাকতো, এই পর্যন্তই। এই ব্যবস্থাটা তখন মা ছেলে মিলেই ঠিক করেছিল। গপুটা তখন ভীষণই রাত কাঁদুনে ছিল, তাই এই ব্যবস্থায় তার মনে তেমন কোনো রেখাপাত করেনি। তার শাশুড়ি মার মতে সন্তানের সব দায়িত্ব সব মাকেই পালন করতে হয়, এটাই নাকি আবাহমান কাল ধরে আসছে। পুরুষ মানুষ শুধু অর্থ উপার্জন করবে আর সংসারের আর্থিক দায়িত্ব নেবে। তার নিজের অস্তিত্ব আর চাকরিটা বাঁচিয়ে রাখতে তাকে অনেক ঠান্ডা লড়াই করতে হয়েছে। তবুও অমৃতার মনে হয়েছে তার শাশুড়ি মার হয়তো আর্থিক স্বাধীনতা ছিল না বলেই তাকে চাকরি করতে দিতে প্রবল আপত্তি ছিল। এই ঘরটা এখন তাদের সহায়িকা পরিষ্কার করে। আগে অমৃতা এই ঘরের বিছানার চাদর পাল্টানো, ফার্নিচার মোছা, গুছিয়ে রাখার কাজটা নিজেই করত। বিয়ের পর থেকে এটাই তাদের বেডরুম ছিল। কত ঘনিষ্ঠ মুহূর্ত আর ভালোবাসার স্মৃতি এখনও ঘরময় ছড়িয়ে আছে। ঠিক কবে মৈনাকের এই পরিবর্তন হলো সে আজও জানে না। আচ্ছা, সেদিনের সেই গিফট প্যাকেটটা তো সেদিন এই খাটের ওপর ফেলে সে চলে গিয়েছিল, ওটা কোথায় গেল? ওটা কি সত্যি তার জন্য শখ করেই কিনেছিল? মৈনাকের আলমারির চাবিটা নির্দিষ্ট জায়গাতেই ছিল। অমৃতা কি মনে করে আলমারিটা খুলল। দামি পোশাক বেশিরভাগই সে সঙ্গে নিয়ে গেছে। প্রায় ফাঁকা আলমারিতে ওই প্যাকেটটা কোথাও নেই। সে কি মনে মনে আকাশ কুকসুম কল্পনা করছিল? হঠাৎই একটা মুখ বন্ধ খাম তার নজরে পড়ল। খামটা বের করে হাতে নেওয়া মাত্র শাশুড়ি মা ঘরে ঢুকলেন। অমৃতা চট করে খামটি আলমারিতে রেখে দিয়ে বলল, আমি ঘর আলমারি একটু গুছিয়ে রাখছিলাম মা, কিছু বলবেন? অনুপমা বললেন, তুমি মনুর অফিসে খোঁজ নিয়েছিলে? কালকেই নেব মা, আমার মন বলছে মনুর কোনো বিপদ আপদ হয়েছে। এমন করে হাত গুটিয়ে কতদিন বসে থাকবো? তুমি বরং থানায় একটা মিসিং ডায়েরি করো। তুমি যদি এ ব্যাপারে গা না করো তাহলে তোমার শ্বশুরকে পাঠাতে আমি বাধ্য হব। অমৃতা বলল, মা আমি কাল আগে ওর অফিসে খোঁজ করব। শাশুড়ি মা চলে যাওয়ার পর অমৃতা ঠিক করলো আজ দুপুরে খাওয়া দাওয়া মিটলে খামটা খুলে পড়বে। দুপুরে খামটা খুলে দেখলো দীর্ঘ একটা চিঠি। লেখা আছে, অমৃতা, ভেবেছিলাম নিঃশব্দেই চলে যাব, কিন্তু কিছু কথা না লিখে পারলাম না। তুমি যদি এতটা গোয়েন্দাগিরি না করতে তাহলে এই সিদ্ধান্ত আমাকে নিতে হতো না। তোমাকে তো আমি সব দিয়েছিলাম, সুখ, স্বাচ্ছন্দ্য, সামাজিক সম্মান, এমনকি তোমার হয়ে মাকে প্রতিবাদ করা পর্যন্ত। তবে তোমার গোয়েন্দাগিরি সার্থক। প্রথম দিন সিনেমার টিকিট, তারপরে গায়ে পারফিউমের গন্ধ, দুটোর সঙ্গেই রঙ্গন জড়িত ছিল। ওটা আমি ম্যানেজ করেও নিয়েছিলাম। আমি তোমার দ্বিতীয় সন্তান চাইনি, কিন্তু গপুর জন্মের পর থেকে কর্তব্যে কখনো অবহেলাও করিনি। আমি তো সংসারে সবার প্রতি কর্তব্য করেছিলাম, এমনকি তোমার ফ্রিজের মতো ঠান্ডা শরীরে মাঝে মাঝে সহবাসও করতাম। বিশ্বাস করো, তোমার সঙ্গে সহবাস করার সময় মনে হতো একটা মৃতের সঙ্গে সহবাস করছি। তোমার প্রতি আমার ব্যবহারটাও আমূল বদলে ফেলেছিলাম। ভেবেছিলাম এভাবেই ব্যালেন্স করে হেসে খেলে জীবনটা কাটিয়ে দেব। আসলে তোমাকে আমি যতটা সহজ সরল বোকা ভেবেছিলাম, তুমি ততটা বোকা নাও। তুমি ঠিকই বলেছিলে, আমার আরও সাবধান হওয়া উচিত ছিল। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছিলে, গিফটটা রঙ্গনের ছিল। অসাধারণ সুন্দরী আধুনিকা রঙ্গন অফিসে অনেকেরই হাতছাপ ছিল। সেদিন অফিসে গিয়ে শুনলাম ওই দিন ওর জন্মদিন। ও আমার সঙ্গে দীঘাতে এক রাত কাটিয়ে জন্মদিনটা সেলিব্রেট করতে চেয়েছিল। রঙ্গনের সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্কও ছিল। ও বহু গুণমুগ্ধ ভক্তের মনে দাগা দিয়ে আমাকেই শুধু দেহমন দিয়েছিল। যখন থেকে তুমি দ্বিতীয়বার কনসিভ করলে ঠিক তখন থেকে আমার রঙ্গনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু ওর সঙ্গে শারীরিকভাবে 2-3 বারের বেশি ঘনিষ্ঠ হইনি। কিন্তু দ্বিতীয় বাচ্চা হবার পর তুমি কেমন যেন ঠান্ডা মেরে গেছিলে। তোমার প্রতি আমিও আর শারীরিক আকর্ষণ বোধ করতাম না। আসলে রঙ্গনের সঙ্গে তোমার আকাশ পাতাল প্রভেদ। তুমি পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী, তোমার সাজ পোশাক যেটা তোমার মতে রুচিশীল, আর রঙ্গন সুন্দরী আধুনিকা স্মার্ট আকর্ষণীয়া। সে রক্তে আগুন জ্বালানো মেয়ে। তবু আমি চেষ্টা করেছিলাম ব্যাপারটা গোপন রাখতে, তোমার সঙ্গে মাসে 2-1 বার মিলিত হওয়াটা স্বাভাবিক ব্যাপার ভেবেই খুশি থাকতে। রঙ্গনের মতো মেয়েকে ভালো না বেশি আমিও পারিনি। ও আমার কখনো সংসার ভাঙতে চায়নি। শুধু মাঝে মাঝে 1-2 দিনের জন্য ঘুরতে যাওয়া, সিনেমা বা নাটক দেখতে যাওয়া আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, এটুকুই তার চাহিদা ছিল। তোমাকে আমি 14 আনা দিতে চেয়েছিলাম, তার জন্য ছিল সামান্য একটু। খামোখা গোয়েন্দাগিরি করে তুমি সবটাই হারালে। সে কখনো আমার কাছে দামি গিফট কেনারও আবদার করেনি। তুমি যদি সেদিন এভাবে আমাকে হাতে নাতে ধরে না ফেলতে তাহলে আমি রঙ্গনের সঙ্গে লিভ ইন করার সিদ্ধান্তটা নিতাম না।
রঙ্গন অনেক দিন ধরেই সবাইকে উপেক্ষা করে উপযাজক হয়ে আমাকে শরীর দিতে চেয়েছিল। আমি ওকে ফেরাতে পারিনি। ও বিয়েতেও বিশ্বাসী নয়। ওর একমাত্র দাদা বৌদির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। একলাই 1 রুম ফ্ল্যাট ভাড়া করে থাকে। তাই ডিভোর্সের হ্যাঙ্গামায় যাব না, কারণ ডিভোর্স দিয়ে কোনো লাভ হতো না। মাঝখান থেকে 2টো বাচ্চার না হলেও একজনের দায়িত্ব কাঁধে চাপত। রঙ্গন কোনো বন্ধনে জড়াতে চায়নি। আপাতত আমরা পুনেতে আছি, তবে 6-7 মাস পর কানাডা চলে যাব। অমৃতা, আমি যাই করে থাকি তবু আমার তো একটা আত্মসম্মান আছে। তোমার কাছে একদম হাতে নাতে ধরা পড়ে যাওয়ার পর তোমার উপেক্ষা আর ঘেন্না নিয়ে তোমার সঙ্গে আর এক ছাদের তলায় থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। তুমি একদিন বলেছিলে না, তুমি একাই একটা গোটা পরিবারের দায়িত্ব নিতে পারো। তুমি বরং তোমার ছেলে মেয়ের দায়িত্ব নিও। আমার বাবা মার দায়িত্ব তোমাকে নিতে হবে না, কারণ 4 রুমের বিশাল ফ্ল্যাটটা বাবার কেনা। ওটা বাবা মায়ের নামেই করেছে। এছাড়া বাবার কিছু সঞ্চিত অর্থ ছাড়াও মোটা টাকা পেনশন পায়। ওরা কাজের লোকজন আর পরবর্তীতে 2টো আয় রেখে চালিয়ে নিতে পারবে। তুমি দরকার হলে ছেলে মেয়ে নিয়ে আলাদা থাকতে পারো। আমি আর দেশে ফিরবো না ঠিক করেছি। এতদিন পর্যন্ত বাবা মায়ের প্রতি সব কর্তব্য করেছি। বাকি জীবনটা আমি নিজের মতো বন্ধহীনভাবেই বাঁচতে চাই। তুমি ইচ্ছে করলে এই চিঠি সবাইকে দেখাতে পারো, কিন্তু আমি জানি তোমার সৌজন্যবোধ আর আত্মসম্মানবোধ প্রবল। তুমি এই চিঠি এখনই নয়তো নয়, পরবর্তী সময়েও কাউকে দেখাতে পারবে না। আমি অবশ্য এখন কারোর নিন্দে প্রশংসা কেয়ার করি না। আমি কাছে থাকলেও প্রকৃতির নিয়মে বাবা মার মৃত্যু হতো, আর কাছে না থাকলেও হবে। আমি এসব নিয়ে আর ভাবতে চাই না। ইতি মৈনাক। চিঠিটা পড়ে অমৃতা স্তব্ধ হয়ে গেল। তার এমনিতেই মাথা টালমাটাল ছিল, এখন আরও যেন তালগোল পাকিয়ে গেল। মৈনাক তো এখন ধরাছোঁয়ার বাইরে। তার এমন কোনো ঘনিষ্ঠ কেউ নেই যে এসব কথা শেয়ার করবে। অমৃতা চিঠি পড়ে মনে মনে বলল, এমনটাই হয়তো হওয়ার কথা ছিল। আজ সে মৈনাকের পরকীয়াতে যত না অপমানিত হয়েছে, তার 100 গুণ অপমানিতা হয়েছে তার নারীত্বের অপমানে। এটাই হয়, মানুষ যা স্বপ্নেও কল্পনা করতে পারে না, সেটাই তার জীবনে ঘটে। ভালোই হলো, তাকে আর কষ্ট করে অফিসে খোঁজ নিতে হবে না। কিন্তু এই চিঠিটাও সে জীবনে কোনো তৃতীয় ব্যক্তিকে দেখাতে পারবে না। মৈনাকের কথা মতো তার বাবা মার দায়িত্ব ছেড়ে ফেলার পিছনে সে কোনো যুক্তি দেবে? মানবিকতার প্রশ্ন তো একটা থেকেই যায়। ওনাদের যতই আর্থিক সচ্ছলতা থাকুক, মানসিকভাবে তারা তার ওপর অনেকটাই নির্ভর করেন। আজ না হয় কাল তারা পুত্রশোক পাবেনি। এই অবস্থায় তাদের একমাত্র অবলম্বন নাতি নাতনিকে সরিয়ে নিয়ে যাওয়াটাই ভীষণ নিষ্ঠুরতার কাজ হবে। কিন্তু ওনাদের কি বলবে? তারা তো ছেলের খোঁজ পাওয়ার জন্য তার জীবন অতিষ্ঠ করে তুলেছেন। আচ্ছা, মৈনাকের সহকর্মী অরিন্দমবাবুকে ফোন করে যদি রঙ্গনের ফোন নাম্বারটা পাওয়া যায়, ভদ্রলোককে অন্য পরিচয় দিয়ে তাকে ফোন করাই তো যায়। অমৃতা একটু দোনামোনা করে ফোনটা করেই ফেলল। বলল, নমস্কার, আমি রঙ্গনের বৌদি বলছি। ওর ফোন নাম্বারটা পাওয়া যাবে? আসলে অনেক দিন ওর সঙ্গে যোগাযোগ নেই। ওর দাদা অসুস্থ, বোনকে একবার দেখতে চাইছে। ওর এখনকার ফোন নাম্বারটাও নেই। ও প্রান্ত থেকে বলল, কিন্তু ও তো এখন পুনেতে আছে। ঠিক আছে, একটু হোল্ড করুন, দেখছি। একটু পরেই ভদ্রলোক ফোন নাম্বারটা দিলেন। আগামীকাল শাশুড়িমাকেই ফোন নাম্বারে ফোন করতে বলবো। উনি ফোনে যদি সামান্য ইঙ্গিত পান, তাহলে দিনরাত তার বিরুদ্ধে একতরফা অভিযোগ থেকে সে অব্যাহতি পাবে। পরদিন কলেজে বেরোনোর সময় অনুপমা বললেন, বৌমা, আগে তুমি মনুর অফিসে গিয়ে ওর খোঁজ আনবে। অমৃতা বলল, আমি আজ কলেজে যাব না মা, অফিসে খোঁজ নিয়ে 1 ঘন্টার মধ্যেই ফিরছি। অমৃতা কলেজে 2টো ক্লাস নিয়ে বাড়ি ফিরে এলো। শাশুড়িমা ইতিমধ্যেই 2বার ফোন করেছেন। সে আসতেই বললেন, কি খবর পেলে বৌমা? সে ঠিক আছে তো? অমৃতা বলল, মা, মৈনাক ঠিক আছে। ও আরও কয়েকজনের সঙ্গে অফিসের কাছে এখন পুনেতে আছে। হয়তো কোনো কারণে ফোনের সিম চেঞ্জ করেছে বলে ফোনে পাচ্ছেন না। তবে আমি ওদের একজনের ফোন নাম্বার নিয়ে এসেছি। আপনি এই নম্বরে ফোন করুন, ফোনটা স্পিকারে দিন। ফোনটা করতেই একজন মহিলা ফোনটা ধরে বলল, হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? মহিলা বলল, আমি মৈনাকের বন্ধু রঙ্গন বলছি। অনুপমা বললেন, আমি মৈনাকের মা বলছি। ফোনটা ওকে একবার দেবেন? একটু হোল্ড করুন। মহিলা একটু জোরেই মৈনাককে বলল, মৈনাক, তোমার মা ফোন করছেন। মৈনাক সম্ভবত তাকে ইশারায় কিছু বলল। মহিলা বলল, সরি মৈনাক, আজ আসেনি। ও খুব শীঘ্রই 2 বছরের জন্য বিদেশ চলে যাবে। অনুপমা বললেন, ওকে ফোনে পাচ্ছি না, দয়া করে ওর ফোন নাম্বারটা দেবেন? আমি ওর নতুন ফোন নাম্বার জানি না। ও কি বিদেশ যাওয়ার আগে আমাদের সঙ্গে একবার দেখা করবে না? সরি, আমি সেটাও জানি না।
ফোনটা রেখে অনুপমা বললেন, সব শুনলে তো? অমৃতা বলল, শুনলাম মা। আমার মনে হয় বিদেশে আপনার ছেলে ভালো অফার পেয়ে চলে যাচ্ছে। আপনারা অনুমতি দেবেন না বলে জানায়নি। অনুপমা বললেন, তোমার এটা মনে হচ্ছে? তোমার কি একবারের জন্য মনে হচ্ছে না সে তোমার সঙ্গে নিত্যদিনের অশান্তি এড়াতে চিরকালের জন্য সংসার ত্যাগ করে চলে যাচ্ছে? এখন বুঝতে পারছি সেই জন্যই অত লাগেজ নিয়ে গেল। অমৃতা বলল, না মা, আমার মনে হচ্ছে না। আমি এমন কোনো অশান্তি করিনি যে শুধুমাত্র সেই কারণে সে ছেলে মেয়ে বাবা মার প্রতি দায়বদ্ধ কর্তব্য এড়িয়ে চলে যাবে। আমার প্রতি কর্তব্যের কথা না হয় বাদই দিলাম। বিড়বিড় করে আপন মনেই বলল, সত্যিটা যদি বলতে পারতাম। অনুপমা বললেন, কি বিড়বিড় করছো? বলছি, আমি যদি অশান্তির কারণ হতাম তাহলে ডিভোর্সের রাস্তা তো খোলা ছিল। আমি আগে জানলে সেটাই করতে বলতাম। অমৃতা বলল, আচ্ছা মা, আপনি তো একজন অভিজ্ঞতা সম্পন্না মা। আপনার কি মনে হয় তার এইভাবে লুকিয়ে বিদেশ যাওয়ার খুব দরকার ছিল? সে আমাকে ডিভোর্স দিলেই তো সব সমস্যা মিটে যেত। ছেলেমেয়ের কাস্টাডি না হয় কোর্ট ঠিক করতো। অনুপমা বললেন, তার এভাবে চলে যাওয়ার পিছনে তুমি কতটা দায়ী সেটা ভাবো। সেদিন রাতে তোমাদের মধ্যে বড় রকমের অশান্তি ঝগড়াঝাটি হয়েছিল। তারপর থেকে তুমি একটা রাতের জন্য ছেলের কাছে গিয়েছিলে। তোমাদের মধ্যে বহুদিন ধরেই কোনো দাম্পত্য সম্পর্ক ছিল না বলেই আমার বিশ্বাস। গপু খুব ছোট আর কাঁদুনে ছেলে বলে আমি কিছুদিন তোমাকে আলাদা থাকতে বলেছিলাম, কিন্তু তুমি তারপর জেদ করেই আর নিজেদের ঘরে গেলে না। অমৃতা বলল, না মা, ওটাও আপনার ছেলের ইচ্ছেতেই যায়নি। এটাতে দাম্পত্য সম্পর্কের কোনো বাধা ছিল না। মা, প্রত্যেকের একটা আত্মসম্মান থাকে। আপনি আমাদের সামান্য মতবিরোধ অশান্তির সময় নাক গলাতেন, কিন্তু অশান্তির কারণটা কি কখনো জানতে চাননি। এতটাই পুত্র স্নেহে অন্ধ ছিলেন। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখবেন মা, সে আমার কারণে বাড়ি ছাড়েনি। তার চলে যাওয়ার পিছনে অন্য কারণ ছিল। আমার বিশ্বাস ভবিষ্যতে আপনার ছেলে আর কোনো যোগাযোগ রাখবে না। সে কাপুরুষের মতো এভাবে চলে না গেলে আমি মাথা উঁচু করে এ বাড়ি ছেড়ে চলে যেতাম। অনুপমা বললেন, তুমি কি করে এ কথা জোর দিয়ে বলছো? তাহলে সে কি তোমাকে সব জানিয়ে গেছে? অমৃতা বলল, মা, আপনার ছেলে সত্যি বলার সাহস ছিল না, তাই তো কাপুরুষের মতো চলে যাওয়ার আগে আমাকে কিছু বলেনি। কিন্তু আপনাদের কেন বলেনি মা? সে তো আপনাদের বাধ্য ছেলে। আর একটা কথা মা, আমাকে এখন সত্যি যদি আপনাদের অসহ্য মনে হয় তাহলে আপনারা চাইলে আমি ছেলে মেয়ে নিয়ে কোনো ভাড়া বাড়িতে গিয়েই থাকবো। অনুপমা বললেন, এখন তো একথা তুমি বলবেই, তোমারই তো আজ বলার দিন। স্বাধীনভাবে রোজগার করছো, আমার মতো শুধু গৃহবধূ হলে আমাদের তোয়াক্কা করতে। ভুল বলছেন মা, আমি সবাইকে নিয়ে সংসার করতে চেয়েছিলাম। দুজন পিতৃতুল্য বয়স্ক মানুষকে ছেড়ে চলে যাওয়ার শিক্ষা আমি পাইনি। আর এই চাকরিটা আছে বলেই আমি এখনো ভেঙে পড়িনি, না হলে হয়তো আমাকে আপনাদের দয়ার ওপর বেঁচে থাকতে হতো। ঠিক দুদিন পর অনুপমা আবার রঙ্গনকে ফোন করলেন। রঙ্গন ফোনটা রিসিভ করে বলল, সরি, আপনি রং নাম্বারে ফোন করেছেন। অমৃতা কলেজ থেকে ফিরলে অনুপমা বললেন, বৌমা, ওই রঙ্গন বলে মহিলাকে ফোন করেছিলাম, কিন্তু সে রং নাম্বার বলে ফোনটা কেটে দিল। তুমি একবার করবে? না মা, আমি করলে আর রং নাম্বার বলবে না, ফোনটা কেটেই দেবে। আপনি এরপরে যদি কিছু না বুঝতে পারেন তাহলে আমি নাচার। আপনার ছেলে সুখে আছে, বেঁচে ফুর্তিতে আছে, এটাই মেনে নিন। এর চেয়ে বড় প্রমাণ দেখাতে আমাকে বাধ্য করবেন না, না হলে বাকি জীবনটা আপনাদের বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যাবে। আমি আপনার সব কথা এতদিন ইগনোর করেছি, আজ সত্যি বিশেষ করে আপনার জন্য আমার করুণা হচ্ছে। সন্তানের ওপর অগাধ আস্থা দেখে আশ্চর্য হচ্ছি। আমাকে ছেলেমেয়ের জন্য শক্ত থাকতেই হবে। ছেলে মেয়েকে কতখানি মানুষ করতে পারবো জানি না, তবে ওদের প্রতিষ্ঠিত করার জন্য আমি প্রাণপাত লড়াই করব। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার ছেলে মেয়ের মনে দয়া করে ওদের বাবার প্রসঙ্গ তুলে আমাকে অভিযুক্ত করবেন না। মেয়েটার ইতিমধ্যে অনেক ক্ষতি করে দিয়েছেন। আমার ছেলে মেয়ের ব্যাপারে কোনো রকম মাথা গলানো আমি আর সহ্য করব না। নিজের ঘরে এসে অমৃতা মনে মনে ভাবলো, প্রতিশোধ নিতে গিয়ে ওই রকম অশ্লীল ছিটি ওনাদের দেখিয়ে তার লাভটা কি হতো? ছেলেকে অন্ধের মতো ভালোবাসা নির্ভর করার মধ্যে অন্যায় তো কিছু নেই। শাস্তি বা প্রতিবাদ তো মৈনাকের বিরুদ্ধেই করা উচিত, সেটার জন্যই সে অপেক্ষা করবে। 5 বছরের গপু আর 11 বছরের মৌ আর দুজন বয়স্ক শ্বশুর শাশুড়িকে নিয়ে অমৃতার একাল লড়াই শুরু হয়েছিল। অমৃতা কখনো টাকা পয়সার জন্য শ্বশুর শাশুড়ির কাছে হাত পাতেনি, বরং টাকা সাশ্রয় করার জন্য রান্নার মাসিকে রাখেনি। কিছু বাড়তি বিলাসিতা ছেটে ফেলেছে, শুধু পার্ট টাইম সহায়িকাকে রাখতে চেয়েছিল। সব সময় সহায়িকাকে শাশুড়িমার কথায় ছাড়ায়নি।
তবে শ্বশুরমশাই তার পেনশনের টাকার একটা অংশ সংসারের খরচের জন্য অমৃতাকে জোর করেই দিতেন। উনি বেঁচে থাকাকালীন ছেলের প্রতি প্রবল অভিমানে তার নাম কখনো উচ্চারণও করতেন না। এমনকি শাশুড়িকেও বলতেন, ওই কুলাঙ্গার ছেলের নাম তুমি আর মুখেও আনবে না। বৌমাকে দায়ী করার আগে আঙুলটা ছেলের দিকে আগে তুলবে। নিজেকে রত্নগর্ভ মা বাবাটা এবার বন্ধ করো। দেরিতে হলেও শ্বশুরমশাই হয়তো ছেলের স্বরূপ অনুমানের ওপর হলেও কিছুটা চিনেছিলেন। কিন্তু শাশুড়ি মা তার স্বভাববশত ছেলে চলে যাওয়ার জন্য হা হুতাশ করতেন, চোখের জল ফেলতেন, কিন্তু তাকে আর কথা শোনাতেন না। কয়েকদিন পর ছেলে মেয়েকে তার ঘরে শিফট করিয়ে দিয়ে অমৃতা নিজে মৈনাকের ঘরে থাকতে শুরু করলো। মৌকে শাশুড়ি মায়ের প্রভাব থেকে সরানো খুব দরকার ছিল। তার অতটুকু মেয়ের সঙ্গে শাশুড়ি মা বড়দের বিষয় নিয়ে এই কদিনে হয়তো সব কথা আগের মতোই আলোচনা করেছেন। সেও হয়তো বাবার চলে যাওয়ার পিছনে তাকেই দায়ী করে। ছেলে মেয়ে স্কুল থেকে ফিরলে তাদের টিউটর ছাড়াও তাদের গানের আঁকার টিউটর দিয়ে এঙ্গেজ রাখত। ফলে মৌ আর সেভাবে ঠাম্মির সঙ্গে লেপ্টে থাকার সময় পেত না। মৈনাকের ঘরে থাকার সিদ্ধান্তে তার শাশুড়ি মা খোঁচা দিতে ছাড়েননি। তিনি একদিন বললেন, সেই তো এই ঘরেই এলে, মেয়েটাকেও কায়দা করে আমার কাজ ছাড়া করলে, এই ব্যবস্থাটা অনেক আগে করলে। মুখের কথা কেড়ে নিয়ে অমৃতা বলল, তাহলে কি হতো মা? এক এক সময় মনে হয় নিজের মায়ের মতো আমার সব দুঃখ কষ্ট আপনাকে উজাড় করে দিই, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি কখনো মায়ের জায়গাটা আমাকে দেননি। আপনাকে শুধু একটাই কথা বলবো, আপনার ছেলেকে আপনি চিনতে পারেননি, তবে একদিন চিনবেন। মৌ যত বড় হতে লাগলো ততই একরোখা জেদি স্বভাবে পরিণত হতে থাকলো। গপু ছোট থেকেই একটু শান্ত প্রকৃতির ছেলে, অহেতুক চাহিদাও তেমন নেই। লেখাপড়ার ফুটবল খেলা তার ধ্যান জ্ঞান। মৌ সম্পূর্ণ তার উল্টো। বয়সের সঙ্গে সঙ্গে সে অত্যাধুনিক জীবনযাত্রায় জড়িয়ে যাচ্ছিল। অমৃতা ছেলে মেয়েকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখে মানুষ করতে চায়। তার জন্য মাঝে মাঝে মেয়ের সঙ্গে তার ছোটোখাটো সংঘাত বাঁধে। শাশুড়ি মা প্রশ্রয় দিয়ে বলেন, আহা, এখনই তো শখ আহ্লাদ করার বয়স, এত শাসনও ভালো নয় বৌমা। নিজের স্বামীকে এত রূপবিদ্যে নিয়েও তো ধরে রাখতে পারোনি। ছেলে মেয়ের ওপর এত শাসন ফলালে ওরাও একদিন তোমার হাতছাড়া হয়ে যাবে। দিদিভাই তো সামান্য একটা ল্যাপটপই চেয়েছে, তুমি দিতে না পারলে ওর দাদুই কিনে দেবে। অমৃতা বলল, টাকাটা বড় কথা নয় মা, ও তো সবে মাধ্যমিক পরীক্ষায় বসবে। এই তো 1 মাসও হয়নি ওকে দামি স্মার্টফোন কিনে দিলাম। হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর ছাড়া ওর তো এখনই ল্যাপটপের দরকার নেই। যখন যেটা আবদার করবে তখনই সেটা কিনে দিতে হবে। আর হাতছাড়ার কথা বলছিলেন মা, মা ছেলে মেয়েকে আমরা দুজন মিলেই পৃথিবীতে এনেছিলাম। ওদের মানুষ করার দায়িত্ব আমাদের দুজনের ছিল। একজন সেটা অস্বীকার করেছে, কারণটা যাই থাকুক, অস্বীকার করাটা তো সত্যি। কিন্তু মা হিসাবে সেই দায়িত্ব আমি অস্বীকার করব কি করে? ওদের সঠিকভাবে মানুষ করে প্রতিষ্ঠিত করা আমার কর্তব্য। তার জন্য ওদের সঠিক রাস্তাটা আমাকেই দেখাতে হবে, প্রয়োজনে শাসন করতে হবে। সন্তান সঠিকভাবে মানুষ হলে কাছছাড়া হয়ে যায়, কিন্তু হাতছাড়া হয় না বলেই আমার বিশ্বাস। আপনার মতো ব্যতিক্রমী ছেলেরাই হাতছাড়া হয়ে যায়। আপনি সংসারের সব খুঁটিনাটি ব্যাপারে মাথা গলান, আমি সেটা হাসি মুখের মেনে নেব, কিন্তু আমার ছেলে মেয়েকে মানুষ করার ব্যাপারে মাথা গলানো আমি মানব না। এটা আরও একবার মনে পড়ে দিলাম। মতামত দিতে হলে আমাকে দেবেন, কিন্তু নাতনির হাতে টাকা পয়সা দিয়ে ওর চাহিদা বাড়িয়ে দেবেন না। আমারও একটা সহ্যের সীমা আছে মা। আর মৌ বড় হচ্ছে, ওর সামনে এমন কোনো কথা বলবেন না যাতে ওর শিশু মনে ধাক্কা লাগে। এই প্রথম অনুপমা অমৃতাকে ভয় পেল। এই মেয়ে ইস্পাতের মতো কঠিন, তার মেয়েকে লুকিয়ে প্রশ্রয় দেওয়া আর সহ্য করবে না। ছেলে আর কখনো দেশে ফিরবে না, সেটা এতদিনে অনুপমা বুঝে গেছেন। সে বেঁচে আছে, ভালো আছে, এই সান্ত্বনা নিয়েই তাদের বেঁচে থাকতে হবে। মেয়েটা এখনো পর্যন্ত দশভুজার মতো ঘর বার দুটোই সামলাচ্ছে। 3 মাস অন্তর শ্বশুরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে নিয়ে আসে। ছেলে মেয়েকে পাখির চোখ দিয়ে মানুষ করছে। তবু তার ছেলের সংসার ছেড়ে যাওয়ার পিছনে তার বৌমাকে এখনো মনে মনে দায়ী করে। সে ইচ্ছে করলেই স্বামীর সঙ্গে সম্পর্কটা সহজ করে নিতে পারত। নিজের চাকরি না থাকলে এত গুমর কি থাকতো? নিজের বাপ ভাইয়ের ভিটেও তো নাই। দাদা জন্মের মতো বিদেশে আস্তানা গেড়েছে, আর 5টা মেয়ের মতো ঘরোয়া বউ হলে সে বসেই থাকতো। ছেলেটাকে সংসার ছাড়তে হতো না। মেয়ে মানুষ চিরকাল পুরুষের বসে থাকবে, এটাও তো সে নিজেই ছেলেবেলা থেকে জেনে এসেছে। এইসব কথা আর অমৃতাকে মুখের সামনে বলার সাহসও পায় না। আপন মনে বিড়বিড় করে বলেন। কিছু কথা অমৃতার কানেও গেল। কিছু বলছেন মা? উনি নিরাসক্তভাবে বললেন, না, আমার আর কী বা বলার আছে।
2 বছর পর হায়ার সেকেন্ডারির শেষ দিনে মৌ বেশ রাত করে বাড়ি ফিরল। বারবার ফোন করেও কোনো উত্তর নেই। অমৃতার উত্তরোত্তর টেনশন বাড়ছিল। শাশুড়ি মাও অপেক্ষায় ছিলেন। বাড়ি ফিরেই মৌ গটগট করে নিজের ঘরে যেতে যেতে বলল, ঠাম্মি, আমি রাতে কিছু খাবো না। অমৃতা বলল, মৌ দাঁড়া, তোর ফিরতে এত রাত হলো কেন? পরীক্ষার পর কোথায় গিয়েছিলি? বন্ধুদের সঙ্গে নাইট শোতে সিনেমা দেখতে গিয়েছিলাম। ফোন করে জানাসনি কেন? মৌ বলল, মা, আমি এখন ছোট নেই, এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। কেন, বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার স্বাধীনতাও কি আমার নেই? অবশ্যই আছে, তবে সেটা বাড়িতে জানিয়ে। তুমি সব কিছু আমাকে জানিয়ে করো? আমি তোমার দাদু ঠাম্মিকে জানিয়ে করি। কোনো কারণে ফিরতে রাত হলে সেটাও জানাই। তুই দাদু কিংবা ঠাম্মিকে জানিয়েছিলি? তোর জন্য যে আমরা টেনশনে ছিলাম এটা তুই ফিল করতে পারছিস? মৌ বলল, টেনশন করার কি আছে? আমি কি বাচ্চা মেয়ে? একটা সামান্য ব্যাপারে এত জেরা করছো কেন? ঠিক এই কারণেই বাবা তোমাকে সহ্য করতে না পেরে চলে গেছে। অমৃতা মেয়ের গালে ঠাস করে একটা চড় মেরে বলল, যতদিন নিজের পায়ে না দাঁড়াবি ততদিন এই চটটার কথা মনে রাখবি। একটা কথা স্পষ্ট করে শুনে রাখ, যতদিন আমার অভিভাবকত্বে থাকবি ততদিন আমার কথা তোকে মেনে চলতে হবে। তুই যেদিন থেকে স্বাবলম্বী হবি সেদিন থেকে তোর কোনো কাজে আমি কৈফিয়ত চাইব না, শুধু মতামত জানাবো। সেটা মানা বা না মানা তোর সিদ্ধান্ত। অমৃতা চিঠিটা যত্ন করে রেখে দিয়েছে। শাশুড়িকে দেখালে বড়জোর তার বিরুদ্ধে অভিযোগ করা বন্ধ হতো। তিনি তাকে ভালো বা মন্দ যাই বলুক তাতে তার কিচ্ছু যায় আসে না। তাদের ভালোবাসা বা অর্থের প্রত্যাশা সে করে না। মানবিকতার খাতিরে শুধু কর্তব্য করা ছাড়া কোনো বন্ধনও নেই। এই চিঠি একদিন তার ছেলে মেয়েকে দেখাবে, বিশেষ করে মেয়েকে। বাবার স্বরূপটা তারই জানা দরকার। আজ রাগে অন্ধ হয়ে ভেবেছিল চিঠিটা মেয়ের মুখের ওপর ছুঁড়ে মারে। বহু কষ্টে সে রাগটা সামলিয়েছে। এখনও অনেক ছোট, তার নিজের যা ক্ষতি হবার হয়েই গেছে। এখনই চিঠিটা দেখানোর সময় আসেনি। এখন ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে তাদের প্রতিষ্ঠিত করা তার মূল লক্ষ্য হওয়া উচিত। মৈনাকে চলে যাওয়ার খবরটা 3 মাসের মধ্যেই কলেজে চাউর হয়ে গিয়েছিল। সহকর্মীদের মধ্যে কানাঘুষো শুরু হয়েছিল। কৌতূহল চাপতে না পেরে টিচার্স রুমে একদিন এক সহকর্মী নিরীহ মুখে জিজ্ঞেস করলো, ম্যাডাম, আপনাদের ডিভোর্সের রায় বেরিয়ে গেছে? ছেলে মেয়ে দুজনের কাস্টাডি কি আপনি পেলেন? অমৃতা বলল, কেন বলুন তো? আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার সঙ্গে শেয়ার করব এটা আপনি ভাবলেন কি করে? এটা বলার আগে একবারও ভাবলেন না এটা চূড়ান্ত অভদ্রতা? ভদ্রলোক মিনমিন করে বললেন, একজন সহকর্মী হিসাবে জানতে চেয়েছিলাম। চাইবেন না, শুধু আমাকেই নয়, কারোর ব্যক্তিগত জীবনে অযথা কৌতূহল দেখাবেন না। শুধু অমৃতার 2 ঘনিষ্ঠ বান্ধবী গোপা আর সুদেষ্ণা একান্তে একদিন বলল, তোর কি হয়েছে বলতো? আজ 3 মাস ধরে দেখছি তুই মুখ চোখে জোর করে হাসি ধরে রেখে ভেতরে ভেতরে গুমড়ে মরছিস। আমরা আশা করেছিলাম তুই নিজেই একদিন বলবি। এসব কথা শুধুই কি রটনা? তুই আমাদের সঙ্গে অন্তত শেয়ার কর। অমৃতা বলল, রটনাটা সত্যি রে। সে আমেরিকায় গিয়ে সুন্দরী সহকর্মিনীর সঙ্গে লিভ ইন করছে। যাওয়ার আগে আমার সম্পর্কে একটা লম্বা অশ্লীল চিঠি লিখে রেখে গেছে। আমার অপরাধ, তার পরকীয়াটা আমি হাতে নাতে ধরে ফেলেছিলাম। সুদেষ্ণা বলল, এত বড় ঘটনাটা তুই চেপে রেখে কি করে এমন চুপচাপ আছিস? তুই কোনো স্টেপ নিবি না? কি করে নেব? সে তো ধরাছোঁয়ার বাইরে। যোগাযোগের কোনো রাস্তাই রাখেনি। তোর শ্বশুর শাশুড়ির তো ছেলেকে নিয়ে খুব গর্ব। ওনাদের চিঠিটা দেখিয়েছিস? অমৃতা বলল, না, ওনারা আমার কোনো কাছে কোনো কথার ফ্যাক্টর নয়। ওনাদের কথা আমি ধর্তব্যের মধ্যেই ধরি না। আমার কাছে আমার ছেলে মেয়ে এখন সব। ওদের সাবালক হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ততদিন পর্যন্ত ওনারা বেঁচে থাকলেই দেখবেন। গোপা বলল, বেশ, মানলাম, কিন্তু তুই এখনও ওখানে পড়ে আছিস কেন? আপাতত একটা ভাড়া ফ্ল্যাটে ওঠ। তোর তো বাপের দরুন বেশ ভালো অঙ্কের টাকা আছে। ওটা দিয়ে একটা ফ্ল্যাট কিনে নে। আমরা সব রকমভাবে তোকে সাহায্য করব। অমৃতা বলল, অনেকবার ভেবেছি জানিস, ছেলে মেয়ে নিয়ে ও বাড়ি ছেড়ে চলে আসবো। কিন্তু মেয়েটা বড্ড জেদি আর ঠাম্মির বশ। সে কিছুতেই আসবে না, আর ওখানে ওকে রেখে এলে মেয়েটা মানুষ হবে না। তবু তোদের কথাটা ভেবে দেখব। তাহলে আর কিভাবে সমাধান হবে? তুই কখনো যদি সিদ্ধান্ত বদলাস আমাদের জানাস। এত বছরেও অমৃতা সিদ্ধান্ত বদলানোর রাস্তা খুঁজে পায়নি। আজ মেয়েটাকে মেরে মনটা খারাপ হয়ে গেল। বন্ধুদের কথাটা শুনলেই কি ঠিক হতো? অনুপমা এতক্ষণ চুপ করেছিলেন। মৌ কাঁদতে কাঁদতে ঠাম্মিকে জড়িয়ে ধরতে ধরতে উনি বললেন, বৌমা, এত বড় মেয়েটাকে তুমি চড় মেরে কাঁদিয়ে ছাড়লে? অমৃতা বলল, মা,
ওকে অনেক আগেই কড়া হাতে শাসন করা দরকার ছিল। নেহাত আমি সম্পর্ককে এতদিন ধরে মান্যতা দিয়ে এসেছি। আপনি ওর সামনে এতদিন আমার সম্পর্কে যে কথাগুলো বলে এসেছেন এবং এখনও বলে থাকেন বলে আমার বিশ্বাস, সেটাই তো ও আজ তোতা পাখির মতো আউড়ে গেল। এর প্রভাব থেকে অনেক আগেই আমার একটা বিহিত করা উচিত ছিল, পারিনি। কারণ সংসারের আর 5টা ব্যাপারের মতোই 2-1বার চত্থাপ্পড় মেরে এটাও ইগনোর করেছিলাম। ভেবেছিলাম বড় হলে ঠিক হয়ে যাবে, হয়নি। যে সেটা তো সকর্ণে শুনলাম। কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব সমস্ত কুপ্রভাব থেকে ওকে মুক্ত করতে। কই, গপুকে তো শাসন করতে হয় না। অনুপমা বললেন, মেয়েটা ছোট থেকে আমার কাছে থাকতো বলে এই কথা বললে? আমি আর ওর দাদু যে বুক দিয়ে ওদের আদর যত্নে বড় করলাম, কই সে কথা তো একবারও বলো না। মেয়েটা চোখের সামনে যেটা দেখছে সেটাই বলছে বৌমা। তার জন্য কারোর প্রভাব দরকার হয় না। মনুর চলে যাওয়ার সময় গপু নেহাত ছোট ছিল বলে কিছু বোঝেনি। অমৃতা বলল, ছোটবেলা থেকে না বুঝে শোনা কথাগুলো বড় হলেও উগড়ে দেবে সেটা আমি বড় দেরি করতে বুঝলাম মা। ভাবছি আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার এবার সময় হয়েছে। আমি বরং আলাদা থেকে প্রয়োজনে আপনাদের পাশে থাকবো। মৌ ঘাড় বেঁকিয়ে বলল, আমি দাদু ঠাম্মিকে ছেড়ে কোথাও যাব না। গপু এতদিন নীরব দর্শক ছিল। সে জ্ঞান হবার পর থেকে দেখেছে ঠাম্মি মাকে অকারণে কষ্ট দেয়। কতদিন ছোট ছোট হাত দিয়ে সে মায়ের চোখের জল মুছিয়ে দিয়েছে। আজ চুপ করে থাকতে না পেরে বলল, দি ভাই, এখানে মা কষ্ট পাচ্ছে সেটা তুই বুঝতে পারছিস না? তুই আর ঠাম্মি দুজনেই মাকে কষ্ট দিচ্ছিস। আমরা আলাদা থাকলে সবাই ভালো থাকবো। মা তো বলছে দাদু ঠাম্মির পাশে থাকবে। মৌ বলল, আমি বলছি তো নিজের পায়ে দাঁড়ানো না পর্যন্ত আর কখনো মায়ের অবাধ্য হব না, মাকে কষ্টও দেব না। কিন্তু এই বাড়ি ছেড়ে আমি যেতে পারবো না। তারপর থেকে মৌ আর উল্টোপাল্টা আচরণ করেনি, বরং অবাধ্য ফাঁকিবাজ মেয়েটা দিন দিন লেখাপড়ায় প্রচণ্ড মনোযোগী হয়ে উঠেছিল। নাকি মনের মধ্যে মায়ের ওপর তিল তিল করে রাগ পুষে রাখছিল। ওই দিনের ঘটনার পর মৌ তার সব প্রয়োজন ছাড়া কথাও বলতো না। কখনো গায়ে হাত দিয়ে কাছে টানতে গেলে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে দিত যে সে একদম পছন্দ করছে না। অমৃতা মনে মনে ভাবতো, আহা, চর দেওয়াটা মেয়ের বড্ড মানে লেগেছে। মৌকে নামি প্রাইভেট ইনস্টিটিউট থেকে MBA পড়াতে অমৃতার পৈতৃক বাড়ি বিক্রির টাকা প্রায় শূন্য হয়ে গেল। গপু বরাবর মেধাবী ছেলে ও জয়েন্ট এন্ট্রান্সে ভালো রেজাল্ট করে খড়গপুর IITতে চান্স পেয়েছে। এর মধ্যেই একদিন শ্বশুরমশাই ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু হলো। পাশাপাশি ঘুমিয়ে শাশুড়িমা টের পাননি। শ্বশুরমশাইয়ের পারলৌকিক কাজে নিমন্ত্রিত আত্মীয় স্বজন পাড়াপড়শিদের তখনও মৈনাককে নিয়ে অসীম কৌতূহল। তারা শাশুড়িমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বাপের মৃত্যুর খবর পেয়েও ছেলে এলো না? তাহলে যা রটেছে সেটা সত্যি? ছেলেটা ভরা সংসার পেলে সত্যি বিভাগী হয়ে গেল? আহা, স্বামী না হয় বয়সে চলে গেল, একমাত্র ছেলেটাও বিভাগী হয়ে গেল। শাশুড়িমা বললেন, সবাই আমার কপাল। সত্যি গো দিদি, তোমার কপালটাই খারাপ, কিন্তু বউয়ের তো কোনো হেলদোল দেখছি না। অমৃতা বলল, বহুদিনের ঘটনাকে নিয়ে আপনারা কাটাছেঁড়া করে সন্তপ্ত মানুষটাকে কেন বিরক্ত করছেন বলুন তো? আপনাদের কি মিনিমাম সৌজন্যবোধটুকুও নেই? মা, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। এক আত্মীয় বলল, ছেলের বউকে দিয়ে আমাদের অপমানটা না করালেই পারতেন দিদি। আমরা কেউ না ডাকতে আপনার বাড়ি আসেনি। অনুপমা বললেন, আগেই তো বলেছি ভাই, সবই আমার কপাল। শ্বশুর তো কোন ছাড়, আজ অবধি নিজের স্বামীর জন্য কখনো মেয়েকে হা হুতাশ করতেও দেখিনি। মাথা উঁচু করে সব কিছুকে নস্যাৎ করা উমেশ স্বভাব। মৌ কলকাতায় একটা বড় কোম্পানিতে জয়েন করেছে। তার চাকরি পাওয়া প্রায় 6 মাস হতে চলল। গপুকে নিয়ে তার কোনো চিন্তা নেই, তার তো উজ্জ্বল ভবিষ্যৎ, আর কিছুদিনের অপেক্ষা। শুধু মৌকে নিয়ে তার এখন চিন্তা, মেয়েটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। এটা কোনো সিঁদুরে মেঘ নয় তো? একদিন কলেজে গোপা সুদেষ্ণা বলল, হ্যাঁ রে, এতদিন ধরে বলে এসেছি শ্বশুর শাশুড়ি তোর কাছে কোনো ফ্যাক্টর নয়। তোর শ্বশুরমশাই না হয় ছেলেকে চিনেছিলেন, তিনিও তো মারা গেলেন। মেয়ে এখন প্রতিষ্ঠিত, তোর 2 ছেলে মেয়ে যথেষ্ট বড় হয়েছে। ওদের অন্তত এবার বাবার স্বরূপটা চেনা, না হলে ওরা মুখে কিছু না বললে ওদের মনের ভিতর একটা প্রশ্ন থেকেই যাবে। তোর এত ত্যাগ লড়াই সব বৃথা হয়ে যাবে, আর দেরি করিস না। কোনোদিন বিস্ফোরণ ঘটে যাবে, সেই ধাক্কাটা সামলাতে পারবি না। অমৃতা বলল, ঠিকই বলেছিস। আমি ছেলে মেয়ের কাছে অন্য কিছু প্রত্যাশা না করলেও শ্রদ্ধা ও ভালোবাসা প্রত্যাশা করি। আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। এক রবিবার অমৃতা মেয়েকে জিজ্ঞেস করলো, এবার তো তোর বিয়ে করে সংসারী হবার সময় হয়েছে, তোর কি কারোর সঙ্গে সম্পর্ক হয়েছে? আমার খুব ইচ্ছা বড় করে অনুষ্ঠান করে তোর বিয়ে দেব।
মৌ বলল, সম্পর্ক তো অবশ্যই আছে, তবে বিয়ের মতো বোকামি আমি করব না। বিয়ে বন্ধন সব আমার কাছে ফালতু ব্যাপার। আমরা আপাতত লিভিনেই থাকবো। আমি বন্ধনহীন স্বাধীন জীবন চাই। অমৃতা বলল, কেন রে, বন্ধনে এত আপত্তি কেন? যাকে ভালোবাসিস তাকে বিয়ে করতে, বন্ধনে জড়াতে তোর আপত্তি কেন? বিয়ে না করে একসঙ্গে থাকাটা কি সুস্থ সম্পর্ক? দ্যাটস নান অফ ইউর বিজনেস। আমার জীবন আমি কিভাবে কাটাবো সেটা সম্পূর্ণ আমার ইচ্ছা। তুমি নিজে বন্ধন মেনেছিলে, কেন মানবো মা? আমি তোদের সবাইকে নিয়ে অক্টোপাসের বন্ধনে এতদিন ধরেই জড়িয়ে তো ছিলাম, এখনও আছি। তোর এই সিদ্ধান্তের কথা তোর ঠাম্মিকে জানিয়েছিস? তোর ভাই জানে? ছেলেটির পরিবার জানে? মৌ বলল, তোমার এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। কাল অফিস থেকে ফিরে ঠাম্মিকে জানাবো, ভাইকেও জানাবো। তোর গার্জেন হিসাবে আমিও ছেলেটির পরিচয় জানতে চাই, তার সঙ্গে তার পরিবারের সঙ্গে কথা বলতে চাই। মৌ বলল, আমি একজন সাবালিকা স্বাবলম্বী মেয়ে, তোমার অভিভাবকত্ব আর আমি মানব না। অমৃতা বলল, আমি ভেবেছিলাম তোর পরিবর্তন হয়েছে। আমার বুকে জমে থাকা কষ্টটা তুই অনুভব করতে পেরেছিস, আমাকে চিনতে পেরেছিস, কিন্তু আমি ভুল ছিলাম। আমার হিতাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে সঠিক পরামর্শ দিয়েছিল। অনেকটা দেরি হলেও এবার তোর বাবার লিখে রেখে চিঠিটা তোর গপুর আর তোর ঠাম্মির পড়ার সময় হয়েছে। ওই চিঠিটা তোর হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর যেদিন তুই আমার হাতে চড় খেলি সেদিনই দিতে পারতাম। কেন দিননি জানিস? আমার মনে হয়েছিল তুই এখনও ছোট, এটাতে তোর লেখাপড়া হ্যাম্পার হবে। মৌ বলল, চিঠি? হ্যাঁ, চিঠি। তোর বাবা সবাইকে ছেড়ে কেন চলে গিয়েছিল তার একটা চিঠি বা দলিল বলতে পারিস। তোর দাদু ঠাম্মির না জানাটা আমার কাছে মুখ্য ছিল না, কারণ ওনারা ছেলে চলে যাওয়ার আগেও যে আচরণ করতেন পরেও সেটা করেছেন। এনারা কোনো দিন আমার বাবা মার মতো হয়ে উঠতে পারেননি, তাই ওনাদের সঙ্গে আমার শুধুমাত্র কর্তব্যের সম্পর্ক ছিল। সেই রাতটা অমৃতার বিনিদ্র কাটল। এত বছর ধরে বুকে পাথর চেপে তার সব লড়াই কি বৃথা গেল? এই দিনটাই কি তার দেখার ছিল? পরদিন কলেজে বেরোবার আগে খামটা মেয়ের হাতে দিয়ে বলল, আমি ভেবে দেখলাম তোর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, সেখানে তুই বলতেই পারিস দ্যাটস নান অফ ইউর বিজনেস। তাই আমার কথাটা উইথড্র করে নিলাম। পরদিন মন খারাপ নিয়ে অমৃতা কলেজ গেল। গোপা সুদেষ্ণাকে সামনে পেয়ে বলল, তোদের আজ অফ পিরিয়ড আছে? সুদেষ্ণা বলল, আমার দ্বিতীয় পিরিয়ড অফ। অমৃতা বলল, আমিও ম্যানেজ করছি। গোপা, তুই পারবি? পারবো, কিন্তু তোকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? স্টাফ রুমে এলে বলবো। গোপা সুদেষ্ণা বলল, বলল কি বলবি? অমৃতা মেয়ের সব ব্যাপারটা জানিয়ে বলল, এখন তোদের সাহায্যের খুব দরকার। আমি কালকেই ও বাড়ি ছেড়ে দেবো ঠিক করেছি। কালকের মধ্যে কোনো ভাড়া ঠিক করে দিতে পারবি? না পারলে কয়েকটা দিন আমি হোটেলেই থাকবো। সত্যি এবার আমার সহ্যের ভাত ভেঙে গেছে। তাছাড়া আমার নিজস্ব একটা আস্তানার দরকার। গোপা বলল, আমরা থাকতে তোকে হোটেলে থাকতে হবে কেন? সেটা কথা নয়, কিন্তু আজ তোর এত ভেঙে পড়া চেহারা কেন? এত বছর আমরা তোকে এই চেহারা দেখিনি। তুই আমাদের আদর্শ ছিলি। সব কিছু উপেক্ষা করে মাথা উঁচু করে ধৈর্য ও সাহসের সঙ্গে হাসি মুখে তো লড়াই করা দেখে আমরা আশ্চর্য হতাম। এতদিন ধরে তোর শাশুড়ির হুল বেঁধানো কথা তুই ইগনোর করেছিস। আজ মেয়ের কথাগুলো তোর বিধছে কেন? সে তো না বুঝেই আচরণ করেছে। যা যা বলেছে সেগুলোর মনের কথা নয়। তোর গপু তো কখনো তোকে অসম্মান করেনি, একমাত্র সেই তোকে বোঝেও ভালোবাসে। সুদেষ্ণা বলল, শোন অমৃতা, এত বিশ্লেষণের কোনো দরকার নেই। তুই আমার কাছে চলে আয়। গপ্পু আর 2 রুমের ফ্ল্যাটে তুই আনইজি ফিল করবি। ছেলের চাকরি হওয়ার পর আমার বাড়ি এখন ফাঁকা, তুই বরং একটা ফ্ল্যাট কিনে একেবারে শিফট করবি। না রে, সঞ্চিত যা টাকা আছে গপুর চাকরি নেওয়া পর্যন্ত ভাঙা যাবে না। গোপা বলল, সব টাকা ভাঙার দরকার কি? লোন নিবি, দরকার হলে 1 রুম ফ্ল্যাট কেন? সুদেষ্ণা বলল, ওসব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেই হবে। তুই কাল সকালেই চলে আয় তো, একসঙ্গে খেয়ে কলেজে আসবো। কলেজ থেকে বাড়ি ফিরতেই শাশুড়ি মা আর মৌয়ের উত্তপ্ত কথা কানে এলো। কৌতূহলবশত অমৃতা ভেজানো দরজার পাশে দাঁড়ালো। মৌ শাশুড়ি মাকে বলছে, সব কিছুর পিছনের দায় তুমি। তুমি ছোট থেকে মায়ের বিরুদ্ধে আমার মনকে বিষিয়ে দিয়েছ। শাশুড়ি মা বলছেন, আমার দোষের কোনো ক্ষমা নেই জানি। আমার সঙ্গে তোর মায়ের শাশুড়ি বউয়ের সম্পর্ক, কিন্তু তুই পেটের মেয়ে হলে কি করলি? আমি না হয় ছোটবেলায় তোর মন বিষিয়েছিলাম, তুই বড় হয়ে লেখাপড়া শিখে দিগ্গজ হয়ে কি করলি? তুই তো এখন কচি খুকিটি নোস। সেই তো বাপের পথই ধরবি বলছিস। কেন? আমার বাপ তো তোমার কাছে ধম্মপুত্তর যুধিষ্ঠির ছিল। এতদিন পর্যন্ত এটাই তো তুমি বলে এসেছো।
এই পর্যন্ত শুনেই অমৃতা নিজের ঘরে গিয়ে চেঞ্জ করে চা করে শাশুড়ি মার ঘরে গিয়ে দুজনকে চা দিয়ে নিজের চাটা নিয়ে এসে বসলো। ওরা কথা থামিয়ে অপ্রস্তুত হয়ে মুখে চায়ের কাপটা হাতে নিয়ে স্থানুর মতো বসে থাকলো। অমৃতা চা খেয়ে দুটো বড় ট্রলি সুটকেস প্যাক করে নিল, টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস হ্যান্ডব্যাগে নিল। তার বাপের বাড়ির দেওয়া গয়নাগুলো নিয়ে এখানকার দেওয়া গয়নাগুলো রেখে দিয়ে ক্লান্ত শরীরে বিছানায় গা ঢেলে দিল। অসময়ে ভর সন্ধ্যায় সে গভীর ঘুমে তলিয়ে গেল। কতক্ষণ ঘুমিয়েছিল সে জানে না। হঠাৎ শাশুড়ি মার নরম গলায় বৌমা ডাক শুনে চমকে উঠে বসল। বলল, কিছু বলবেন মা? শাশুড়ি মা বললেন, বৌমা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসিনি। আমি সারা জীবন তোমার প্রতি যে অন্যায় অপরাধ করেছি সেটা ক্ষমার অযোগ্য। আমি আজ প্রায়শ্চিত্ত করতে এসেছি। অমৃতা বলল, কিভাবে? আমি এই ফ্ল্যাট, আমার সব গয়না আর সঞ্চিত টাকা তোমাকে দিতে চাই। অমৃতা বলল, এটাই বুঝি আপনার প্রায়শ্চিত্ত? কিন্তু কেন বলুন তো? কথাটা খুব নাটকীয় শোনাচ্ছে না? আমি আপনার আগের চরিত্রে অভ্যস্ত মা। সামান্য একটা চিঠি পড়ে দয়া করে আপনার চরিত্রটাকে রাতারাতি বদলে ফেলবেন না। আমার সঙ্গে এত দীর্ঘ বছর কাটিয়ে আমাকে কি লোভী বলে আপনার মনে হয়েছে? আপনি খুব ভালো করে জানেন আপনার একটা টাকাও আমি ছুঁয়ে দেখব না। আর এই পড়ন্ত বয়সে এসে আপনার সিম্প্যাথিও আমার সহ্য হবে না। এবার আপনি আসুন মা। ঠিক আধ ঘন্টা পর মৌ এলো। অমৃতা বলল, তুই আবার নতুন কথা কি বলবি? আমি তো আমার কথা উইথড্র করেছি। মৌ পায়ের কাছে বসে বলল, মা, আমি আমার সিদ্ধান্ত বদলে নেব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অমৃতা বলল, কেন বলতো? ওই চিঠিটা পড়ে? জন্ম দেওয়া, তিল তিল করে বড় করা সন্তানকে কি প্রমাণ দিয়ে মাকে চেনাতে হবে? এটা তো আমার অপমান। তোকে মানুষ করার দায় আমার ছিল। কাঙালের মতো তোর কাছে ভালোবাসা ভিক্ষে চাইব, এটা তুই ভাবলি কি করে? চিরকাল আমি মাথা উঁচু করে চলেছি, বাকি জীবনটাও সেভাবেই চলবো। তোর বাবার চরিত্র চেনানো আমার কর্তব্য ছিল, তাই দেরি হলেও প্রমাণটা দিতে পেরেছি। মৌ বলল, আমি অনুশোচনায় দগ্ধ হচ্ছি মা। আমার ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে কাঁদি। তুমি ক্ষমা না করলে আমি বাঁচব না মা। অমৃতা বলল, ওটা খুব বাড়াবাড়ি হয়ে যাবে সোনা। তার চেয়ে বরং কাজের কথা শোন। তোর ঠাম্মির দায়িত্ব এবার থেকে তোকে নিতে হবে। ওনার সঙ্গে তোর রক্তের সম্পর্ক, আর নিতে না পারলে ভালো কোনো বৃদ্ধাশ্রমের ব্যবস্থা তোকেই করতে হবে। আজ তুই অনুশোচনে দগ্ধ হচ্ছিস। আমি এত বছর ধরে বিশ্বাস ভাঙার যন্ত্রণায় দগ্ধ হয়েছি। যা আমি তোকে মন থেকে ক্ষমা করে দিলাম। আমার একটাই চ্যালেঞ্জ ছিল তোদের দুই ভাই বোনকে প্রতিষ্ঠিত করা। সেটাতে আমি সফল হয়েছি। আর আমার চাওয়ার কিছু নেই। ফ্রিজে ডাল, মাছের ঝোল আর তোর প্রিয় টমেটো আমসত্ব খেজুর দিয়ে চাটনি করা আছে। তুই শুধু ভাতটা করে নিস আর আমাকে কড়া করে 1 কাপ কফি করে দে। পরদিন সকাল 7টায় চা খেয়ে অমৃতা শাশুড়ি মাকে প্রণাম করে বলল, মা, আজ থেকে আপনার নাতনি আপনার দেখাশোনা করবে। আপনার ব্যাপারে ওই সিদ্ধান্ত নেবে। অনুপমা বললেন, আমি জানতাম বৌমা, তুমি আমার সঙ্গে কি আর কোনো যোগাযোগ রাখবে না? নিশ্চয়ই রাখবো মা, আমি তো এই শহরেই থাকবো। মৌ তখনও ঘুমাচ্ছিল। অমৃতা মেয়ের গায়ে হাত রেখে বলল, মৌ, আমি আসছি রে। মৌ মাকে 2 হাতে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যি আমাকে ক্ষমা করেছো মা? 16 আনা করেছি রে পাগলি। একটা কথাই শুধু বলবো, যা চোখে দেখিস, কানেও শুনিস, সেটা সবসময় সত্যি হয় না। ভবিষ্যতে নিজের যুক্তি, বুদ্ধি আর বিবেক দিয়ে মানুষের বিচার করিস। মৌ বলল, আমি আজীবন এই কথাটা মনে রাখবো মা। তাহলে তুমিও কথা দাও, আমার বিয়েটা তুমি দাঁড়িয়ে থেকে দেবে। অমৃতা হেসে বলল, তুই সত্যি সিদ্ধান্ত বদলেছিস? মা, সত্যি বলছি, আমি কোনো সিদ্ধান্ত আদতেই নিইনি। আমি রুদ্র বলে একটা ছেলেকে ভালোবাসি। ওর খুব ছোটবেলায় বাবা মা মারা গেছে। এক আত্মীয়ের কাছে অনেক স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়িয়েছে। অমৃতা বলল, আবারও দায়িত্ব নিতে বলছিস? বলছি মা, আমার সারা জীবন মা হয়ে থাকার দায়িত্ব। ঠাম্মির দায়িত্ব আজ থেকে আমার। তুমি কোথায় যাচ্ছ বলবে না? আপাতত আমার এক বান্ধবীর কাছে। পরে কি করব ঠিক করে তোকে জানাবো। তুই একটা রান্নার মাসি ঠিক করে নিস। সুদেষ্ণার বাড়িতে আসার পর 3 মাসের মধ্যে গোপার বর তাদের ছোট্ট আবাসনে 2 রুমের একটা ফ্ল্যাট কিনতে সাহায্য করেছে। এই 3 মাস সুদেষ্ণা তাকে ছাড়েনি। বলেছে, তোর মানে লাগলে তুই আমার কাছে পিজিতে থাক। ফ্ল্যাটটা মৌ নিজের হাতে গুছিয়ে দিয়েছে। তার শাশুড়ি মাও বিষণ্ণ মুখে গৃহপ্রবেশের দিন এসেছিলেন। মানুষটার তেজ, দম্ভের অবশিষ্টটুকু আর নেই। ওনাকে বড় অসহায় দেখাচ্ছিল। কেটে গেছে দীর্ঘ 6 বছর। চাকরি থেকে অমৃতার অবসর হয়েছে। একদিন দুপুরে হঠাৎ একটা আননোন ফোন এলো। অমৃতা ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? আমি মৈনাক বলছি। অমৃতা বলল,
আজ না হোক কাল আমি ফোনের আশাই করেছিলাম। শুনেছি যখন যৌবনের খিদে শেষ হয়ে যায় তখন মনের খিদে চাগার দিয়ে ওঠে, তখন সংসার, ছেলে মেয়ে, পরিজনদের কথা মনে পড়ে। তোমারও কি এমনটাই হচ্ছে? মৈনাক বলল, মিতু, আই এম সরি। আমি বাকি জীবনের জন্য নিজের বাড়িতে ফিরতে চাই। ডোন্ট কল মি মিতু, আমি অমৃতা। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কথা আছে? তুমি যা বলবে আমি শুনবো, যে শর্ত দেবে আমি মানব। অমৃতা বলল, আগে আমার কথাগুলো শোনো। তুমি যেদিন ওই চিঠি লিখে আমার নারীত্বের চরম অপমান করে পালিয়ে গেছিলে, ঠিক সেই দিন থেকে তুমি আমার কাছে মৃত। তোমার মা বাবার মৃত্যুটা নিশ্চয়ই কারো না কারো মারফত জেনেছ। এবার আরও কিছু খবর শোনা তোমার দরকার। তোমার বাবার মৃত্যুর পর আমিও এই বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি চলে আসার 1 বছর পর তোমার মা মারা যান, কিন্তু ও বাড়ির সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। আমি আমার মেয়েকে আর তোমার মাকেও দেখতে যেতাম। তোমার মা তার বাড়িটা নাতনিকে লিখে দিয়েছেন, সঙ্গে অর্ধেক গয়না। নাতিকে সঞ্চিত টাকা আর বাকি গয়না দিয়েছেন। তবে আমার গপু জ্ঞান হবার পর আমার প্রতি তার ঠাম্মির ব্যবহার দেখে তাকে কখনো অশ্রদ্ধা করেনি, কিন্তু সম্মানও করেনি। তার আত্মসম্মানবোধ আমারই মতো তীব্র। তাই ঠাম্মির দেওয়া কোনো টাকা গয়না সে নিতে চায়নি, শুধু দিদি ভাইয়ের অনুরোধেই নিয়েছে। মৌ প্রথম দিকে তোমার মায়ের প্রভাবে একটু বিগড়ে গেলেও পরে সব বুঝতে পেরেছে। তার বিগড়ে যাওয়া দেখে প্রথমটা ভেবেছিলাম সে পুরোটাই তোমার জিন বহন করছে, কিন্তু মৌ প্রমাণ করে দেখিয়েছে যে সে আমার মেয়ে। সে একটা প্রতিষ্ঠিত ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে। তার ঠাম্মির মৃত্যুর পর ঠাম্মির দেওয়া বাড়িতেই সে সংসার পেতেছে। সে আমার মেয়ে বলেই সম্পর্ককে মান্যতা দিয়ে ঠাম্মিকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। আমার ছেলে উচ্চপদে দিল্লিতে পোস্টেড। সে তার পছন্দের মেয়েকেও বিয়ে করেছে। আমার বৌমাও একই পোস্টেই চাকরি করে। সেও বিরাট বড় মনের মেয়ে। আমার 2 ছেলেমেয়ের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছি। ও, আসল কথাটাই বলা হয়নি। তোমার চিঠিটা আমার ছেলে মেয়ে পড়েছে, তোমার মাও পড়েছেন। ওরা তোমাকে ঘেন্না করে। ওরা তোমার মুখদর্শন করতে চায় না। আমি ওদের কাছে বাবা মা 2। তোমার মাও শেষ বয়সে তোমাকে ঘেন্না করেই পরপারে গেছেন। তোমার বাবা তার জীবিত অবস্থায় তোমার নাম উচ্চারণ করেনি। সব পৈতৃক বাড়িটাও তোমার নামে নেই। তাই তোমার তথাকথিত নিজের বাড়িতে ফেরার কোনো প্রশ্নই ওঠে না। আর কিছু জানতে চাও? আজ তোমার জন্য আমার বড্ড অনুকম্পা হচ্ছে। তোমার পাশে আজ কেউ নেই, তুমি নিঃস্ব, কিন্তু আমি আজ পরিপূর্ণ। আমার 2 সফল সন্তান, জামাই, বৌমাকে নিয়ে আমি গর্বিত একজন মা। মোমের ফুটফুটে একটা মেয়ে হয়েছে। আমি প্রায় নাতনির টানে মেয়ের কাছে 2-4 দিন কাটিয়ে আসি। ছেলের কাছে গেলে মাসখানেক থেকে আসি। ছেলে বৌমার ছুটি কম, তবুও সময় পেলেই আমার আর দিদিভাইয়ের কাছে 2-4 দিন কাটিয়ে যায়। তুমি কি ভেবেছিলে মিস্টার মৈনাক? আমি তোমার দেওয়া আঘাতে ভেঙে খান খান হয়ে যাব? আমি মাথা উঁচু করে আত্মসম্মানের সঙ্গে জীবন কাটিয়েছি। তোমার বাবা মাকে তোমার বাবা মা হিসাবে নয়, 2জন অসহায় বয়স্ক মানুষ হিসাবে দেখাশোনা করেছি। একটা সময় তোমাকে কোনো আইনি শাস্তি দিতে পারলাম না বলে আফসোস হতো। আজ সেই আফসোসটাও চলে গেল, কারণ ঈশ্বর তোমাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন। আমার অবসর সময় কেমন কাটছে তো শুনলে। এর বাইরেও আমি এখন বছরে 2-3 বার বন্ধুদের সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তে বেড়াতে যাই। কখনো বন্ধুদের স্বামীরা থাকে, কখনো আমরা বন্ধুরা মিলে যাই। মাঝে মাঝে বন্ধুদের এক একজনের ফ্ল্যাটে গেট টুগেদার করি। মোট কথা আমি বিন্দাস আছি। আসলে এই কথাগুলো তোমাকে জানানোর জন্য আমি তোমার একটা ফোনের প্রত্যাশা করছিলাম। তোমার তো জানা দরকার যে অমৃতা একদিন তোমার ছোটোখাটো ভুল বিচ্যুতিগুলো ক্ষমা সুন্দর চোখে দেখেছিল, সরল মনে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিল, নির্ভর করেছিল। সেই অমৃতাই তোমার চিঠি পড়ে ইস্পাতের মতো কঠিন হয়ে সব প্রতিকূলতার বিরুদ্ধে একাই লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে। আর একটা কথা, তুমি আর কখনো আমার ছেলে মেয়ের সঙ্গে যোগাযোগ করবে না। জোর করে যোগাযোগের চেষ্টা করলে অপমানিত হবে। তোমাকে সাবধান করা উচিত বলেই সাবধান করলাম। তোমার আর কিছু বলার আছে? মৈনাক বলল, না, আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।